করার জন্য এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি কোশার অথবা হালাল, এটা করা যাবে। এমনকি কিছু তো বাদ রাখে নাই যে তারেক সিদ্দিকী বা হাসিনা শেখ বাহিনীর প্রধানকে বলেছে যে এটা করা যাবে না, এমনকি কিছু ছিল যে এটা করা যাবে না, আপনার মনে হয়েছে? না, এবং তারা এক সময় আওয়ামী লীগ করতো, মেজর থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল ইভেন ব্রিগেডিয়ার জেনারেল যারা আওয়ামী ঘরানা হিসাবে পরিচিত তাদেরকে অ্যাসাইন করা হতো। ওখানে নিরপেক্ষ অফিসারদের অবস্থান স্পেশালি ঢাকা মহানগরীতে কম দেখা গেছে। যাদেরকে পাঠানো হয়েছে তারা আওয়ামী ঘরানার, মানে আওয়ামী ঘরানার এই লোকজনদেরকে এই স্পেসিফিক খুঁজে খুঁজে এই লোকগুলোকে কেমনে বার করা হতো? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আয়নাগরের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে এবং আড়াল করার চেষ্টা করেছে। দর্শক, এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন। তিনি বিশ্লেষণ করেছেন, আলোচনা করেছেন কেন সেনাপ্রধান এই কাজটি করলেন, তিনিও কি আসলে আয়নাগরের সাথে জড়িত কিনা। যদি জড়িত না থাকতো তাহলে তো তিনি আয়নাগরের অস্তিত্ব বা আয়নাগরের প্রকৃত যে দৃশ্য, প্রকৃত যেই কর্মকাণ্ড সেগুলো তো জাতির সামনে উপস্থাপন করতেন, কিন্তু সেগুলো উপস্থাপন না করে আড়াল কেন করলেন, এই বিষয় নিয়ে আপনাদেরকে নতুন তথ্য দেব। এর আগে জ্যাকব মিল্টনের সম্পূর্ণ আলোচনাটা আগে শুনে আসি। উইথ সাকসেসফুল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তাদেরকে পেয়েছি। একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছি, সেই বিষয়টা হলো আপনারা গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে, বাংলাদেশে আলাপ আলোচনা হচ্ছে, দেশের বাইরে আলাপ আলোচনা হচ্ছে, সব জায়গায় আলাপ আলোচনা হচ্ছে। আলোচনাটা হচ্ছে একটা বিষয় নিয়ে, UN reports find brutal systematic repression of protest, calls for justice for serious rights violation. এই রিপোর্টটা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, অফিস অব দ্য কমিশনার, তারা কম্পাইল করেছে, এটার উপর ইনভেস্টিগেট করেছে। একটা স্পেসিফিক সময়ের উপরে তারা ইনভেস্টিগেট করেছে। এই ব্যাপারে তাদের ইনভেস্টিগেটররা বাংলাদেশে গিয়েছে, বিভিন্ন লোকজনের সাথে তারা কথাবার্তা বলেছে। যে সময়টা তারা ইনভেস্টিগেট করেছে এই সময়টা ছিল জুলাইয়ের 1 তারিখ থেকে 15 আগস্ট 2024, এই সময়টা তারা ইনভেস্টিগেট করেছে। এখন এই ইনভেস্টিগেশনের ভিতরে এমন অনেক কিছু বেরিয়ে এসছে যেটা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। যেমন কি জানেন যে হাসিনা রেজিমকে কন্টিনিউ করানোর জন্য পুলিশ কাজ করেছে, বিজিবি কাজ করেছে, র্যাব কাজ করেছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসের কিছু অফিসাররা এর সাথে কাজ করেছে। র তো আছেই, র তাদের বাংলাদেশে ছিল 2009 সালের পরের থেকে, এবং ওটাকে কি বলে, ব্লেসিং টু জেনারেল মইনুল আহমেদ। তো তারা এই কাজগুলো কন্টিনিউয়াসলি তারা করেছে। এবং কয়েকটা বিষয় আমি এর সাথে অ্যাড করতে চাই। এই যে অ্যাট্রোসিটিস গুলো হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো হয়েছে, যেখানে যা কিছু হয়েছে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার মতো অপরাধ কিনা, আইসিজেতে এটা যাবে কিনা। এক্ষেত্রে মোহাম্মদ করিম খানের অফিসে, আমার অফিসের 2 জন অ্যাটর্নি যোগাযোগ করেছে, হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট এটার উপরে তাদের সাথে কথাবার্তা বলেছে, এবং করিম খানের অফিস থেকে জানানো হয়েছে এই ব্যাপারে বাংলাদেশ যদি স্টেপ নেয় সাথে সাথে তারা ওখান থেকে বিচার কার্য শুরু করবে। আমি বলছি যে ভায়োলেশন গুলো হয়েছে, এই ভায়োলেশন গুলো ওই স্টেজে গেছে কিনা দ্যাট দোজ ক্রাইম গোজ এগেইনস্ট হিউম্যানিটি, তারা বলছে অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নাই। এবং করিম খানের অফিস থেকে আরো একটা কথা আমার অ্যাটর্নিদের বলা হয়েছে যে তারা এটা কখনো চিন্তাই করতে পারে না যে বাংলাদেশের এত সিনিয়র পজিশনে থেকে তাদের নাকের ডগা দিয়ে তাদের ইনস্ট্রাকশনে কি করে এ ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়। এবং তারা চিন্তা করতে পারে না একটা দেশের সরকার প্রধান কতটা নিঃশৃংস হলে, কতটা লোভী হলে, কতটা ব্লাইন্ড হলে তার নিজের জনগণের উপরে এ ধরনের অত্যাচার করে। আমরা করিম খানের অফিসে যখন এটা নিয়ে আলাপ আলোচনা করেছি, সেখান থেকে একটা কথা বলেছে, তারা শুধু স্টেটের জন্য না যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে মামলা করবে, শুধু এটা না, ওখানে যদি কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকেও অথবা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভেও ওখানে যদি এটা নিয়ে মামলা করা হয়, এটা তারা এই ডোরটা তারা ওপেন রেখেছে। দেয়ারফর এই সাবজেক্টটা আর বিতর্কিত না। কোনটা? বাংলাদেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং এর সাথে সিকিউরিটি ফোর্সেস এর মোস্ট সিনিয়র লোকজনরা এর সাথে ইনভলভ, এটা আর বিতর্কিত না, এটা সবাই জানে। দর্শকবৃন্দ, এটার উপরেই আমি আজকে ফোকাস করব, এবং এর পরে আলাপ আলোচনার পরে আমার হাতে যদি সময় থাকে দেন আমি
নরেন্দ্র মোদীর আমেরিকান ভিজিট, এটার উপর আমি কথা বলতে চাই। এখন এটার উপরে আমি আজকেরও কথা বলতে পারি, আর যদি সময় না পাই আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টার সময় আমি এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শকবৃন্দ, আজকের আসুন আমার গেস্টদের সাথে আমি আপনাদেরকে পরিচিত করাই। ওনাদেরকে আমার পরিচয় করানোর দরকার নাই, আমি খুব ছোট একজন মানুষ, কিন্তু ওনারা অনেক বড় মানের মানুষ, বড় স্টেজের মানুষ। তো আসুন সবার সাথে আমরা পরিচিত হই। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটি আছে, অনেক প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, এটাকে বলে লং আইল্যান্ড ইউনিভার্সিটি। লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলী, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের শোতে। হোপফুলি আপনি ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাইক্রোফোনটা অফ শওকত ভাই। Walaikum salam. Thank you, brother. Nice to meet you again. ওয়ান্ডারফুল শওকত ভাই, আপনি আসছেন, আপনি শারীরিকভাবে ভালো দেখে অনেক ভালো লাগতেছে, এবং আপনার চুলগুলো আমার চেয়েও কালা, এটা দেখে জেলাস হইতেছি আমি। না, ও চুল আছে বলে কিছু এদিক ওদিক হয় আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোটবেলার জন্মের পর থেকে আমার চুল, এবং আমি আল্লাহকে বলি যেদিন আমি চলে যাব সেদিনও যেন চুলগুলো থাকে। ভাই আপনি যদি এই কথা বলেন, আমার বড় ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি মনে খুব কষ্ট পাবেন। না মামুন ভাই, না মামুন ভাই অনেক আগেই এই কষ্ট নিয়েই উনি বলেছিলেন। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে শোতে। আপনার অনেক মেহেরবানি, প্যারিস থেকে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সবাইকে আপনার সাথে আমন্ত্রণ করার জন্য, এবং আজকে সহ আলোচক যারা আছেন সব জ্ঞানী গুণী লোকদের সাথে আলোচনা করব, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, এবং শ্রোতা দর্শক মন্ডলীদেরকেও শুভেচ্ছা সালাম জানাচ্ছি। ওকে, ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমবারের মতো উই আর দ্য পিপল এর, আমরা এটাকে বলি হট সিট, এখানে আমরা আপনাকে পেয়েছি। আজকের আমরা সবাই আনন্দিত এবং আপ্লুত, আপনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দেশপ্রেমিক একজন অফিসারকে আমাদের সাথে আমরা আজকের আলোচনায় পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সহ আলোচক বৃন্দ ও দর্শক বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। কর্নেল সোহেল রানা, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জানি আপনি ঠাকুরগাঁয়ে আছেন, এবং আপনি আমাকে বলেছেন, এবং সব কষ্টের মধ্যেও ইন্টারনেটের সমস্যা থাকতে পারে, যেখানে সমস্যা থাকতে পারে, বাট তারপরে আপনি আমাদের সাথে জয়েন করেছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব ভালো লাগছে আজকে আমি শ্রোতা, কারণ আজকে আমার পাশে যারা আছেন তারা খুবই গুণীজন এবং আমার খুব শ্রদ্ধেয়। এতদিন তাদের কথা আমি শুনতাম, ভিডিওতে দেখতাম, তাদের সঙ্গে একসাথে বসে কথা বলতে আমার আসলে কুণ্ঠাবোধ হচ্ছে। তো আমি শ্রোতা হিসেবে থাকবো, আপনার সাথে আছি। ধন্যবাদ। আমি হিউম্যান রাইটস কমিশনের প্রথম একটা প্যারাগ্রাফ আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই, এবং এটার উপরে আমরা আলোচনা করব। During the time July 1st and August 15, 2024, former government and its security and intelligence apparatus, together with violent elements associated with Awami League, systematically engaged in serious human rights violation, including hundreds of extrajudicial killings, other use of force violations involving serious injuries to thousands of protesters, extensive arbitrary arrest and detention, and torture, and other forms of ill treatment. একটা সাবজেক্ট আমি ব্রিগেডিয়ার হাসান নাসির আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট যদি সিকিউরিটি ফোর্সকে জনগণের বিরুদ্ধে কাজে লাগায়, বা জনগণের ওটাকে কি বলে পিসফুল এনভায়রনমেন্ট কন্ট্রোলের জন্য তাদেরকে অ্যাসাইন করে কোনো জায়গায়, এই সময় সরকার প্রধান কি পুলিশ প্রধান, বিজিবি প্রধান, র্যাব প্রধান এবং সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান,
আমি যে প্রধানদের কথা বললাম এদেরকে বাদ দিয়ে মিটিং করে নাকি এদেরকে নিয়ে মিটিং করে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির? এরকম ন্যাশনাল সিকিউরিটি সিচুয়েশন যদি অ্যারাইজ করে, থ্রেট টু নর্মালি যেটা হয় এক্সটার্নাল সিচুয়েশন, এক্সটার্নাল থ্রেট, আর ইন্টারনাল সিচুয়েশন সিকিউরিটি থ্রেট হলেও এই ধরনের মিটিং হতে পারে। বাট বাংলাদেশে যেটা গত 16 বছর হয়েছে বা জুলাই মাসে আমরা যেটা দেখলাম, এটা নজিরবিহীন। ইন্টারনাল সিকিউরিটি ফোর্স ইউজ করার যে নিয়ম কানুন, যে প্রথম পুলিশ, রাইট পুলিশ তাদের লাঠি এবং অন্যান্য কাঁদুনি গ্যাস ব্যবহার করবে, আমরা এটা দেখলাম শুরু থেকেই। যেটা মিলিটারি ক্যালিবার বুলেটস যেটা বলেছে হিউম্যান রাইটস রিপোর্টে, এই জিনিসটা আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল। এবং এমনকি আর্মার পিয়ার্সিং বুলেটসও ইউজ হয়েছে, যেটা আমরা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করার সময়ও চিন্তা করি। পিস টাইমে তো প্রশ্নই উঠে না। এবং এই ধরনের সিদ্ধান্তগুলো হয়েছে, এই আপনি যে নামগুলো বললেন, হোম মিনিস্টার এবং সব বাহিনী প্রধান তারেক সিদ্দিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেই সিদ্ধান্তগুলো নিয়েছে। এবং তারা সবাই আশ্বস্ত করেছে, মিটিং এ রিপোর্টে যেটা উল্লেখ আছে, যে সবাই আশ্বস্ত করেছেন যে ঢাকাকে কন্ট্রোলে রাখা হবে। আমি এই কথাটা প্রশ্নটা এই জন্য করেছি, এটাই নজিরবিহীন ছিল। আপনি কি মনে করেন যে ওই সময় আপনি বলছেন এক্সটার্নাল থ্রেট, ওই সময় কি কোনো এক্সটার্নাল থ্রেট ছিল? অবশ্যই ছিল না। ওকে, তো ইন্টারনাল থ্রেট ছিল নাকি জনগণের ওই সময় কোনো এক্সটার্নাল থ্রেট ছিল না, এবং ইন্টারনালটাও না, ইন্টারনাল থ্রেট ছিল না, সাপ্রেশন ছিল বাই, মানে কি বলবো, যে ফোর্সফুলি ইলেকশন ছাড়া একটা স্বৈরাচার সরকার অলরেডি 15 বছর শাসন করার পরে জোরপূর্বক একতরফা ইলেকশন করে তার শাসনটাকে পরবর্তী 5 বছর নিশ্চিত করার জন্য তারা এই কার্যক্রমটা চালিয়েছে। এবং অতীতের এক্সপেরিয়েন্স থেকে তারা শিক্ষা নিয়ে প্রথম থেকেই তারা সাপ্রেসিভ মুডে চলে গেছে, যে আমরা লাইভ বুলেট, মিলিটারি ক্যালিবার বুলেট ইউজ করে এমন ভাবে মানুষকে টেররাইজ করব যাতে তারা আমাদের এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস না পায়। মূল উদ্দেশ্যটা এটাই ছিল, কিন্তু এটা আল্লাহর অশেষ রহমত যে হিতে বিপরীত হয়েছে। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে ওই সময় ব্রিগেডিয়ার হাসান নাসির বলেছেন অনির্বাচিত একটা সরকার জোর করে যারা ক্ষমতায় টিকে ছিল। এখন জনগণের যেটা আউটবার্স্ট করেছে, ছাত্র জনতা যখন মাঠে নেমেছে, আপনার কি মনে হয় ছাত্র জনতার এই রাগটা তারা ভোট দিতে পারে না এটা বেশি ছিল, নাকি ভারতীয় অ্যাগ্রেশন তাকে বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতে মেনে নেয় না, এইটা রিজন ছিল? আপনার কাছে কোন রিজনটা বেশি মনে হয়েছে? এখানে বেশি না, প্রায় 99.9% হলো যে ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য। এইটা মানে সবই আলোচনা মিটিং এ সবাই বলছে, কিন্তু আমাদের মিডিয়া গুলোকে এগুলো সামনে আনতে দেয় নাই। ভোট তো অনেক পরে, আজকে দেশ যদি বাঁচে তারপর সে না আভ্যন্তরীণ দেশকে চালানোর জন্য ভোটের সিস্টেম। ওকে, কাজী আব্দুল্লাহ মামুন আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি কর্নেল সোহেল রানা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা তারা প্রথমে বলেছে the decision of the High Court on 5th June 2024 to reinstate a quota reserving 30% of the public service job to the descendants of independence warfighter was the immediate trigger of this protest. এখন আমি একটা কথা আপনাকে যদি জিজ্ঞাসা করি, এই কোটা সিস্টেমের উপরে কি বেশি রাগ ছিল যারা আপরাইজ করেছে বাইরে, নাকি ভোটের অধিকারের জন্য তারা বেশি আপরাইজ করেছে, নাকি ভারতের একটা পলিসি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে এই ভোটাধিকার হরণ করা হয়েছে, কোটা সিস্টেম তৈরি করা হয়েছে? মেইন রিজন ছিল ভারতীয় অ্যাগ্রেশন। আপনার কাছে কি মনে হয়েছে? আমি যদি সংক্ষেপে বলি, এটা তো অনেক বিশাল অনেকগুলো ইস্যুর প্রশ্ন। এটা শুরুটা হচ্ছে কিন্তু কোটা আন্দোলন দিয়ে, এবং ছাত্ররা এই জিনিসটাকে এগিয়ে নিয়েছে।
কিন্তু এর সাথে যোগ হয়েছে এই দীর্ঘ 16 বছরে যে বঞ্চনা, যে অপশাসন, যে হত্যা, গুম, রাহাজানি, লুণ্ঠন, এই সমস্ত রাগগুলো কিন্তু জমা হয়েছে। আমরা দেখেছি আমাদের ব্যাংক চুরি ডাকাতি হচ্ছে, আমাদের চাকরির ক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি, আমরা শিক্ষার ক্ষেত্রে অরাজকতা দেখতে পাচ্ছি, আমাদের সার্বিক নিরাপত্তা নেই, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং সবকিছু হচ্ছে পার্শ্ববর্তী দেশের একটা এজেন্ডাকে বা পার্শ্ববর্তী দেশকে সাপোর্ট করার জন্য আমাদের পুরো গভর্নমেন্ট কাজ করছে। সো একটা দেশের মানুষ কিন্তু কম খেতে পারলেও বা কম কিছু পেলেও পরাধীনতা কিন্তু কেউ বেছে নিতে চায় না। আপনি যতই ফ্যাসিলিটি দেন, নর্থ কোরিয়া কেউ যেতে চাইবে না বা রাশিয়াতে কেউ যেতে চাইবে না। সো এই পরাধীনতার জায়গায় যখন আঘাতটা এসছে, তখনই কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এবং এটার জন্য এর আগে কিন্তু অনেকবার এই 16 বছরে অনেকবারই মানুষ চেষ্টা করেছে কথা বলার, ঘুরে দাঁড়ানোর, কিন্তু প্রতি মুহূর্তেই এই এক্সেসিভ ফোর্স ইউজ করার ফলে মানুষ কিন্তু কথা বলতে পারেনি, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই এবং আগস্ট আন্দোলনে। আমি এই দৃষ্টিতে দেখি। কর্নেল রানা, আপনাকে আমি একটা কথা বলি, যখন আর্মিকে ডিপ্লয় করা হয় ঢাকায়, চিটাগং বা বড় বড় শহরগুলোয়, আর্মিকে যখন ডিপ্লয় করা হয়, এই সিদ্ধান্তটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে যায়, বিমান বাহিনী, নৌবাহিনীর সদর দপ্তরে যায়। যখন ডিপ্লয়মেন্টের অর্ডারটা আসে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য সেনাপ্রধানের ইনভলভমেন্ট থাকে, তার মতামত নেওয়া হয়, তার কাছে জিজ্ঞাসা করা হয় কি করবে, নাকি তাকে শুধু বলা হয় যে যাও এখানে এই কাজটা করো? কোনটা? নরমালি এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই এই নির্দেশনা আসে, এবং রুলস অফ এঙ্গেজমেন্ট করে দেওয়া হয় যে এই করা যাবে, এই করা যাবে না, এবং সেটার ভিত্তিতেই কিন্তু সামরিক অপারেশন পরিদপ্তর বা মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট এক ধরনের প্ল্যান রেডি করে এবং সেটা কমপ্লাই করে। আপনি বিভিন্ন ইলেকশনে 2014 বা 18 বা 24-এর ইলেকশনের সময় এক এক ধরনের রুলস অফ এঙ্গেজমেন্ট এসছে, সেভাবে ডিপ্লয় করা হয়। ঠিক তেমনি এই জুলাই আগস্টের সময়ও এক ধরনের নীতিমালা দেওয়া থাকে, এইটা করা যাবে, এটা করা যাবে না, সেটার ভিত্তিতে কিন্তু প্ল্যানটা করে, মানে আপনাকে হাত পা বেঁধে দেওয়া হয় যে এর বাইরে তোমরা যেতে পারবে না, এবং সে অনুযায়ী কিন্তু প্ল্যানগুলো করা হয়েছে। আমি যেটুকু জানি বা এটাই হয়। ওকে, রুলস অফ এনগেজমেন্টের কথা বলেছেন, এখানে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে একটা কথা বলা হয়েছে, সরাসরি কিলিং এর কথা বলা হয়েছে, সরাসরি গুমের কথা বলা হয়েছে, সাপ্রেস করার জন্য, ঢাকাকে নিয়ন্ত্রণ করার জন্য, এর সবকিছু বলা হয়েছে। সো রুলস অফ এনগেজমেন্টের ভিতরে আমি তো দেখি না যে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে অর্ডার দেওয়া হয়েছে তার ভিতরে এখানে কিছু করা যাবে না এমন তো কোনো কিছু বলে নাই। বলছে ঢাকাকে নিয়ন্ত্রণ করার জন্য এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি কোশার অথবা হালাল, এটা করা যাবে। এমনকি কিছু তো বাদ রাখে নাই যে তারেক সিদ্দিকী বা হাসিনা শেখ বাহিনীর প্রধানকে বলেছে যে এটা করা যাবে না, এমনকি কিছু ছিল যে এটা করা যাবে না, আপনার মনে হয়েছে? না, আমি এটার অনেকগুলা প্রেক্ষাপট আছে, অনেকগুলা লেয়ার আছে। আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের জন্য বলেন, তাদের এক ধরনের লেয়ার। আপনি যদি র্যাবের কথা বা অন্যান্য বাহিনীর কথা বলেন, তাদের ধরনের আরেক ধরনের নির্দেশনা। ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এক ধরনের নির্দেশনা। সেনাবাহিনীর জন্য কিন্তু, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর জন্য কিন্তু আলাদা আরেক ধরনের নির্দেশনা থাকে। এবং আমি যেটুকু মনে করি যে আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একটা আইডিয়া দেওয়া হয় যে তোমরা আইন শৃঙ্খলা বাহিনী, মানে আইন শৃঙ্খলা রক্ষা করবা এবং যেটা করতে প্রয়োজন হবে সেটা করবা। তবে আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে ওইখানে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার বা সৈনিক ডিপ্লয়েড থাকেন, তারা তাদের গুড জাজমেন্টটা ব্যবহার করেন। এর আগেও তারা করেছেন এবং এবারও তারা গুড জাজমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ফায়ার করেছেন, কিছু কিছু ক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করেছেন। বাট আমি যতটুকু বুঝি যে গোটা বাংলাদেশে যেই ডিপ্লয়মেন্টটা হয়েছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী অনেক রেস্ট্রেইনড অ্যাটিটিউড দেখিয়েছে, যেখানে পুলিশ এবং র্যাব বা অন্যান্য অর্গানাইজেশনগুলো খুব অ্যাগ্রেসিভ ফোর্স ডিপ্লয় করেছে, যেটুকু আমি দেখতে পেয়েছি। এখানে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টের 3য় পাতায় লেখা আছে, আর্মির
সহায়তায় হেলিকপ্টার থেকে সরাসরি নিরস্ত্র জনগণের উপরে গুলি করা হয়েছে, তাইলে তারা রেস্টুরেন্ট কিভাবে করলো? কর্নেল রানা, আপনি যদি বলেন। এটা এটা আপনি জানেন যে র্যাব হেলিকপ্টার না, থেকে ওটা র্যাবের হেলিকপ্টার ছিল না, ওটা র্যাবের হেলিকপ্টার ছিল না। ওকে, না, আমি নিজের চোখে দেখেছি, আমি Okay. দেখেছি। বিজিবি আমি বলি, আমি যেহেতু বিজিবি এবং আর্মি এভিয়েশন। আমি ওকে, না আমি বিজিবি যেহেতু এবং আমি আর্মি যেহেতু এভিয়েশন। এভিয়েশনের আমি যেহেতু এভিয়েশনের আমি এই জিনিসটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। যে সমস্ত হেলিকপ্টার থেকে ফায়ারের চেষ্টা করা হয়েছে এবং শর্ট দেখা গিয়েছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, সেটা হচ্ছে যে র্যাবের কালো হেলিকপ্টার থেকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর হেলিকপ্টার একটা ছবি দেখেছি যেখানে কয়েকজনকে রেস্কিউ করা বা উঠায় নিয়ে আসার এই করা হচ্ছে। বাট সেনাবাহিনীর কোনো হেলিকপ্টার আমি আমার নিজের কাছে ভিডিও আছে এবং ছবি আছে যে আর্মির হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। না 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 না, এটা একদমই না। আমি এটা একসময় বলতে পারি আর্মির থেকে আমি জানি, আমরা খুব যেহেতু কাছ থেকে দেখছি, বাট আর্মির হয়নি, সেটা র্যাবের হেলিকপ্টার থেকে হয়েছে, যেখানে র্যাব ফোর্স ওখানে। এবং আপনি যে র্যাবের হেলিকপ্টারের কথা বলছেন, র্যাবের হেলিকপ্টারের ভিতরে যারা ফায়ার করছে ওখানে লিডিং এ একজন আর্মি অফিসার ছিল। হ্যাঁ, সেটা সত্য। ওকে, কর্নেল রানা, একটা কথা ইংরেজিতে বলে সেলফ ডিনায়াল। তো এখন আমি বাংলাদেশ আর্মি শুধু আপনার কথা বলছি না, আমি অনেকের ভিতরে একটা জিনিস দেখি, সেলফ ডিনায়াল। ডক্টর শওকত, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে একটা কথা বলা হয়েছে যে তদন্তকারীরা যখন বাংলাদেশে গেছে, তারা গুম খুন এগুলো নিয়ে যখন তদন্ত করতে গেছে, ডিজিএফআই সাবেক ডিজিদের ইন্টারভিউ করতে চেয়েছে, আর্মির অফিসারদের বেশ কিছু স্পেসিফিক অফিসারদের ইন্টারভিউ করতে গিয়েছে, তাদেরকে ইন্টারভিউ করতে দেওয়া হয় না, এই তদন্তে বাধা দেওয়া হয়েছে, বলেছে তারা অ্যাভেলেবল না এবং তারা এই কথাগুলো তাদের কাছে বলবে না। এখন জাতিসংঘ তদন্তকারীরা যখন বাংলাদেশে নিরপেক্ষ তদন্ত করতে গেলেন, তাদেরকে যদি এই তদন্তে বাধা দেওয়া হয়, তাইলে কাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে আপনি মনে করেন, ডক্টর শওকত আলী? ভাই, সালাম আলাইকুম। আপনি যে সাবজেক্ট নির্ধারণ করেছেন, আমার মনে হয় সেই সাবজেক্টে থাকা উচিত। এইসব ফালতু কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। এখানে হুকমতকে, এই বদমাইশ নারী, এই মুনাফিক বেঈমান স্বৈরাচারিণী যে ইন্ডিয়ায় চলে গেছে, সে অর্ডার দিয়েছে। কর্নেল সাহেব, উনি প্রসিজিওরের কথা বলছেন। আই ডোন্ট নো হোয়াই ইউ ব্রিংিং দিস প্রসিজিওর। হাসিনার কাছে একটা প্রসিজিওর, তাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হলে একদম আপনার গণভবন, বঙ্গভবন, যেখান থেকে বলেন সেখান থেকে পিয়ন পর্যন্ত তার অর্ডার মানতে হবে। দিস ইজ দি সেম ড্যাম ফর্মুলা। আপনি কি বললেন শোনেন, হিউম্যান রাইট ডক্টর শওকত আলী, আরে ভাই, আপনি কথা শেষ করতে দিচ্ছেন না। আমার কথাটা একটু শুনুন। ফায়ারিং হয়েছে আর্মি কপ থেকে। এই হিউম্যান রাইটস যেটা আপনি দেখালেন, এখানে পরিষ্কার তারা লিখে গেছে যে আর্মি করেছে 66% আর 20% হয়েছে পার্সোনাল রিভলভার আর বাকি রাখছে 30%। এই যে আপনি হিউম্যান রাইটস কমিশনের কথা বলছেন, এখানে একজন মুনাফিক, এই বেঈমান সব অর্ডারে দিয়েছে, আর বাকি যে প্রসিজিওর এগুলো স্লেভ, পাঁচটা দালাল। আপনি আর্মি বলেন, বিজেপি বলেন, পুলিশ বলেন, যা বলেন, তার চাটুকারিতা করেছে। 3 বার প্রমোশন পেয়েছে, বহুবার বেতন পেয়েছে, অন্যায়, হত্যা, খুন, গুম, জখম করে সবকিছু পার পেয়ে গেছে। কারোর বিরুদ্ধে কোনো ডিসিপ্লিন নিয়েছেন না। ওই অর্ডারের কথা আপনি বলবেন না, খবরদার। ঢাকা পাকা ওগুলো রক্ষার কথা নিয়ে আপনি আলোচনাই করবেন না। এই মুনাফিককে হিউম্যান রাইটস কমিশন দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত স্মার্ট মানুষ। তিনি মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে ডক্টর শওকত আলী, ডক্টর শওকত আলী, আমি আপনার কথার বিরোধিতা করছি না। অর্ডারটা হাসিনাই দিয়েছে, এই কথার কেউ বিরোধিতা করে না, কিন্তু 66% অপরাধ কর্ম যদি আর্মির দ্বারা সংগঠিত হয়, ওই অর্ডার গুলো তো কেউ এক্সিকিউট করেছে, করে না? এক্সিকিউট তো করবেই, স্লেভের কাজই তো এক্সিকিউট করা। ফ্যাসিস্ট ডিক্টেটর অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, তারা এই সেটআপটা করে যায়। এই সেটআপের মানেটা আপনাকে জানতে হবে।
ডিক্টেটর চুপ করে বসে থাকে, আরাম আয়েস ফুর্তি করে, টেলিভিশন থাকে, মাছ ধরে, হাঁস পালে, ও হারামি সব কিছু করবে। তার কারণটা কি জানেন? উনি নিরাপদ, ওনার সিস্টেমটা একই লাইন, যে আমাকে ক্ষমতায় রাখতে হলে আমাকে পা চাটবা, আর যা অর্ডার, সেই অর্ডারের মানে হচ্ছে এই। তার অর্ডারের ধার ধারে না কেউ। সে ঢাকা থেকে কি বলছে না বলছে, লোকাল পুলিশ অফিসার জানে যে সে কার পক্ষে কাজ করছে এবং তার কি করতে হবে। Okay. হত্যা, খুন, গুম, এই সব কিছু তারা যেটা করেছে বিকজ অফ দেয়ার ওন মেন্টালিটি ট্রেনিং অ্যান্ড রিফ্রেশিং ট্রেনিং। এটা সবই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তাকে Okay. রাখলে তারা বেনিফিট হবে, তাকে রাখলে তারা প্রমোশন হবে। কোনো কাজ না করে আপনার 3 বার প্রমোশন হবে, এই হারামিগুলোর কোনো বুদ্ধি নাই। এখানে একটা ভাইস চ্যান্সেলরকে, যেহেতু আমি একাডেমিক লোক, 2 কোটি টাকা দিয়ে শুয়োরের বাচ্চাকে ভাইস চ্যান্সেলর বানানো হয়েছে। ল্যাঙ্গুয়েজে ধরবে না, এটা জ্যাকব মিল্টনের শো। এখানে জ্যাকব মিল্টন যা বলে এটা ডিকশনারির বাইরে আমরা কোনো কথা বলি না, আমি বহু আগে এটা বলেছি। ওকে, সুতরাং এই ভাইস চ্যান্সেলর, এই বুদ্ধিজীবী, এই পিএইচডি দের 4 পয়সা মূল্য নেই। আর আমি আরো একটা কথা বলি, অনেকে দেখলাম আওয়ামী লীগের বি টিম গণতন্ত্রের পক্ষে কথা বলছে, এই হারামিগুলোর কথা আমরা শুনবো না, এদের বিরুদ্ধে আমরা করি। কোথায় ছিল লুকিয়ে? এখন ইয়ার্কি মারছ। ডক্টর ইউনূস একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তারপরে যে প্রশ্নটা আপনি জানি করবেন আমাদের আজকে, ডক্টর শওকত আলী, আমি এখানে একটু থামাই। আপনারা 4 জনের জন্য এই কথাটা একটু চিন্তা করেন। বাংলাদেশ, পৃথিবীর যে কোনো একটা দেশের সরকার প্রধান কিন্তু কোনো ব্যক্তি না। সরকার প্রধান হচ্ছে একটা ইনস্টিটিউশন। সে যখন তার সাবঅর্ডিনেটদের অর্ডার করে কোনো কিছু একটা করার জন্য, এবং তারা যদি এই অর্ডারটা এক্সিকিউট করে, সেক্ষেত্রে ওই পজিশনটা যে হোল্ড করছে, ফর এক্সাম্পল আর্মি চিফ অথবা পুলিশের আইজি, তারা প্রধানমন্ত্রীর অর্ডারকে ক্যারি আউট করছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি কি আমরা অ্যাকাউন্টেবল করতে পারি? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ব্যক্তি হিসাবে কি তাকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি কিনা? আপনারা তো সবাই বক্তব্য একভাবে দিলেন। আমি বক্তব্য না, আপনাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি। সরকার প্রধান কোনো ব্যক্তি না, সরকার প্রধান একটা ইনস্টিটিউট। সে যদি পুলিশের, ওকে, এটা ক্যারি আউট করলে আমরা কি পুলিশের আইজি পদ অথবা আর্মি চিফকে অ্যাকাউন্টেবল করতে পারি কিনা? আপনারা যে কথা প্রশ্ন করছেন, এই প্রশ্নের আগে তো আরেকটা প্রশ্ন ছিল, সেটাকে যদি না বলা যায় তাহলে বলতে হবে যে এই ভারতীয় আগ্রাসন বলে লাভটা কি? একটা কলোনিয়াল স্টেটে কলোনিয়াল মাস্টার যা বলে সেটা এক্সিকিউট করে। এখন ব্রিটিশরা যেখানে ছিল, তো সেখানে এখানে যারা মাস্টার ছিল, মানে কলোনিয়াল রিপ্রেজেন্টেটিভ ছিল, তারা এটা করছে। হাসিনাকে এখানে প্রোটেকশন দিছে ইন্ডিয়ান যে আর্মস, মানে যেই ভাবে বলে সিকিউরিটি বলে, তারাই দিছে, তাদের নির্দেশে করছে। এখানে ইন্ডিয়ান আর্মি ইনভলভমেন্ট ছিল, পুলিশের ভিতরে ইন্ডিয়ান আর্মি ইনভলভ ছিল। কাজে হাসিনাকে ইন্ডিয়াই বসাইছে, ইন্ডিয়া আবার নিয়ে গেছে। এখনো ভারতে র অ্যাক্টিভ আছে, লক্ষ লক্ষ পেইড এজেন্ট আছে। তো একটা স্বাধীন দেশে আরেকটা দেশের থেকে এসে চালাচ্ছে। তা আমরা তো মনে করতেছি যে অপারেশন সার্চ লাইট, যে 1971 সালে 26শে মার্চে, যেটা হয়তো 25শে মার্চে দিবাগত রাত্রে, সেটার সাথে যে তুলনা করেন, আমি তো মনে করি এর চেয়েও ভয়াবহ। সেখানে তাদের লিমিটেশন ছিল ভয় দেখানোর জন্য। এখানে নিজের দেশের জনগণের বিরুদ্ধে আর্মি যুদ্ধ ঘোষণা করছে। এখানে আর্মি হলো সুপ্রিম লিডারশিপে ছিল। হ্যাঁ, এখানে বলতে পারেন র্যাবের মধ্যে আর্মি আছে, র্যাব আর আর্মি তো খুব একটা পার্থক্য নাই। কিন্তু র্যাবের যেসব আর্মিরা কাজ করেন, কিংবা সবচেয়ে বড় কথা, এখানে আর্মি বলেন, পুলিশ বলেন, সমস্ত কিছু এই ভারতীয় দূতাবাসে সেখান থেকে পরিচালিত হয়েছে। এখনো ভারতীয় দূতাবাস আছে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে ব্যক্তি না, আমি বলছি আমাকে একটু বলতে দেন কাইন্ডলি। ইনস্টিটিউশনের প্রশ্ন বলছেন, ইনস্টিটিউশন ঢাকার ইনস্টিটিউশন না, দিল্লির ইনস্টিটিউশন। তো এইটা একটা স্বাধীন দেশে আমরা যদি মূল জায়গা থেকে চলে যাই, একদিকে আপনি প্রশ্ন করলেন যে ভারতীয় আগ্রাসন প্রধান দিক না নির্বাচনের দাবি প্রধান দিক, আমি বলছি ভারতীয় আগ্রাসন প্রধান দিক। তো কাজে সেই দিক থেকে এইখানে ব্যক্তি হিসাবে ইনস্টিটিউশনের যে হেড, সে হাসিনা হলো কিছুই না। হাসিনা কোনো ম্যাটার করে না। তো ম্যাটার করে হলো এইখানে যে আপনার যে ভাইসরয়ের মতো দিল্লির হাই কমিশনার একজন আসে, তার নির্দেশেই চলে। তো সেই হিসাবে চিন্তা করলে আমরা ব্যক্তি হাসিনা কিভাবে নতুনবার বিএনপি আসবে কিংবা আরেক জামাত আসবে, সেটা ইজ নট এ ম্যাটার। আজকে আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছি ইউনুসকে সামনে রেখে, যে আজকে দেশের স্বাধীনতার সর্বমত রক্ষা না করতে পারলে হিউম্যান রাইটস কিছুই টিকবে না। ধন্যবাদ। ওকে, কর্নেল রানা, আপনি যদি একটা বিষয় মন্তব্য করেন। হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে একটা কথা বলা হয়েছে, 66% অনিয়মের সাথে ইনভলভ ছিল আর্মি। এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে?
যে আর্মি যেই যত অ্যাট্রোসিটিস হয়েছে, কিলিং হয়েছে, জনগণের উপরে যেই হিউম্যান রাইটস ভায়োলেশন যেগুলোর উপরে চিহ্নিত করছে তার 66% সাথে আর্মি কি ইনভলভ করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কর্নেল রানা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে ডিস্টার্ব। ও ওকে। আমি 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 সবার কথাবার্তা হ্যাং হয়ে যাচ্ছে কি কারণে যেন, এটা আমার সমস্যা কিনা। আমি অনুরোধ করব যে কিছু তথ্যের ঘাটতি মনে সেটা হচ্ছে যে আমি একটু সবাইকে বলি, যেহেতু নেটওয়ার্কে কর্নেল রানা এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং মামুন ভাই যেহেতু সবার হচ্ছে, আমরা কি এটাকে অন অফ করব সিস্টেমটাকে? তাতে কি মনে করেন আপনাদের এটা ঠিক হবে রিবুট করলে? হতে পারে। আমারটা ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। যদি আমি শুনছি ভেরি ক্লিয়ার। আমার আর আপনার ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে নিই। এখন ক্লিয়ার। আমার মনে হয় আমি একটু রিবুট করি, তাতে আপনাদের সবারটা কাজে লাগতে পারে। আপনারাও একটু অন অফ করেন। আলোচনা এভাবে যদি কথা হ্যাং হয়ে যায়, আমাদের আলোচনাটা ঠিক মতো হয় না। ঠিক আছে, জি। মামুন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমরা কথা বলে যাই, মিল্টন। হ্যাঁ আমরা বলে যাই। আমি একটা ভাবছি এটাকে গণঅভ্যুত্থানের। যে আপনি একটা কথা বলছেন, সুন্দর কথা। ভারতীয় প্রতিনিধি হিসেবে এই বদমাইশ নারী এর প্রতি কোন রকম ভদ্র ব্যবহার, ভদ্র ল্যাঙ্গুয়েজ দিবেন না। যিনি ডক্টর ইউনূস সাহেবকে চুবিয়ে মারছে, বেগম খালেদা জিয়ার বাড়িঘর ভেঙে দিতে হারামির হারামি। 71 সালে স্বাধীনতা যুদ্ধে আপনি জানেন, আমি আগেও বলেছি, 17-18 বছর বয়সে আমরা এই যুদ্ধটা করেছি। তারপর থেকে দেখি সেটা গোটা দলটা একটা হারামি দল। 71 সালের কথা আমি বলেছি বহুবার। $2 ট্রিলিয়ন সেদিন লোপাট করা হয়েছে। ওনার বাড়ি ঠাকুরগাঁয়ে, উনি জিজ্ঞেস করুক। পাহাড়পুর, খালিশপুর, খুলনা, পাহাড়তলি, যশোর, ইয়ারকি মারার দিন শেষ। এই টাকার হিসেব তাদের দিতে হবে। আমরা এখন ওই 71 সাল থেকে আমি হারামিগিরির ব্যাপারে একটা আলোচনা হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা কর্নেল রানা হোস্ট ছাড়া আমি চলছি। ওকে, নো প্রবলেম, আমরা সবাই হোস্ট। আমি কর্নেল রানার কাছে যাব যে 66% অপরাধের সাথে আর্মিকে জড়ানো হয়েছে, এটা নিয়ে আপনি কিছু যদি বলতে চান। আমি চাচ্ছি আমি বলবো। আপনি দেখেন ওখানে লেখা আছে 66% মিলিটারি রাইফেলস আর আর্মি বা মিলিটারি কিন্তু এক না। আপনাদেরকে তথ্যের ব্যাখ্যাটা করতে হবে। আসলে আমরা যদি ব্যাখ্যা করার সুযোগ দেন, মিলিটারি গ্রেড রাইফেল হচ্ছে 7.62 মিলিমিটার রাইফেল কি মিলিটারি গ্রেড রাইফেল বলে, যেটা সেনাবাহিনী, গোটা সেনাবাহিনী এটা ব্যবহার করে। কিন্তু এই গত 16 বছরে এই মিলিটারি গ্রেড রাইফেলটা পুলিশকে দেওয়া হয়েছে এবং পুলিশের রাইফেল রিপ্লেস করে এই মিলিটারি গ্রেড রাইফেল দেওয়া হয়েছে। এই রিসেন্টলি আবার আমি যতটুকু পেপারে পড়েছি, প্রায় 2000 স্নাইপার রাইফেল যোগ করা হয়েছে পুলিশে
পুলিশের স্নাইপার রাইফেলের কি কাজ? আহ, সো এই যে ক্যাজুয়ালিটি গুলো হয়েছে, সোহেল রানা, আমি ওই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, এই সেম প্রশ্ন। আপনার মনে আছে গত 4-5 বছর আগে হঠাৎ করে পুলিশকে হেভি আর্মস দিয়ে ইকুইপ করা হচ্ছে, এটা শুধু আপনি না, এটা অনেকের দৃষ্টিগোচর হয়েছে। মানে আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে আর্মিকে যে দোষ দেয়া হচ্ছে, আর্মি গ্রেডেড রাইফেল এবং অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে গত 5-7 বছরে পুলিশকে যেভাবে ইকুইপ করা হচ্ছিল, আপনার কি মনে হচ্ছিল না যে পুলিশকে রীতিমতো তৈরি করা হচ্ছে পরবর্তীতে পুলিশের কার্যকলাপের জন্য যেন আর্মিকে দায়ী করা যায়? বিষয়টা কি এইরকম করে আপনি আপনার কথার মধ্যে কিন্তু খুবই যুক্তি আছে। আপনি দেখেন যে সেনাবাহিনীকে আস্তে আস্তে এক ঘরে করে রেখে বা আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে জড়িয়ে দিয়ে আপনি পুলিশকে এরকম স্নাইপার রাইফেল দিয়ে, এপিসি দিয়ে, আপনি এপিসি কার বিরুদ্ধে আনবেন? আমি রাস্তার দ্বারাই যদি প্রোটেস্ট করি, এপিসি কে আমার বিরুদ্ধে আসবেন? অথচ এপিসি হচ্ছে যুদ্ধের একটা অস্ত্র, সম্মুখ যুদ্ধের অস্ত্র। সে সমস্ত ইকুইপমেন্ট দিয়ে আপনি পুলিশকে সাজিয়েছেন। সো এই মিলিটারি গ্রেড রাইফেল যেটা বলা হচ্ছে, এটা আসলে পুলিশের রাইফেল। সেনাবাহিনীর ফায়ার করেছে যে কয়েকটা ঘটনা টিভিতে এসছে, আমরা দেখেছি, সেটা সেনাবাহিনীর, ইট ইস আর্মি। বাট মিলিটারি গ্রেড বলতে এটা কিন্তু 7.62 মিলিমিটার চাইনিজ রাইফেল যেটা বলা হয় সেটাকে বলা হয়েছে। এবং সে কারণে আমি বলতে চাচ্ছি যে সব দোষ অ্যাকচুয়ালি আর্মির উপর দিলে এটা অবিচার করা হবে। আমি ওইখানে আরেকটা কথা কিন্তু লেখা আছে, আমরা সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিই 1 শত্রু 1 বুলেট, এটাই আমাদের প্রশিক্ষণ। আমরা শত্রুকে একটা বুলেট দিয়ে ঘায়ল করবো, সেখানেই আমার কার্যক্ষমতা। কিন্তু এটা আবার এই রিপোর্টে এসছে 1 বুলেট 1 ম্যান ডেড, মানে ওরাটাকে ইংরেজি করেছে। আমাদের একজন সিনিয়র অফিসারকে জিজ্ঞাসা করেছে, উনি বলেছে হ্যাঁ আমরা এরকম করি, আমাদের 1 ম্যান 1 শত্রু 1 বুলেট, ওরা করেছে 1 বুলেট 1 ম্যান ডেড। কিন্তু আমাদের যুদ্ধের যেই স্ট্র্যাটেজি ট্যাকটিক্স, সেটা যদি আমরা আমাদের এটার সঙ্গে মিলায় ফেলা হয় তাহলে কিন্তু এটা ভুল হবে। সে কারণে আমি বলতে চাচ্ছি যে আমরা রিপোর্টটা ভালোভাবে পড়ি এবং পড়ে একটা আইডিয়া করার চেষ্টা করি। তবে এটা সত্য যে এই 16 বছরে এই 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য যে সমস্ত জিনিস করা দরকার ছিল সে সমস্ত জিনিসগুলো ডেভেলপ করেছে এবং সেইভাবে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করেছে। আপনারা এই জুলাই আগস্টে কিন্তু এক্সট্রিম ইউজ অফ ফোর্স হয়েছে। অনেকগুলো ছবি আপনি দেখতে পাবেন যে যেখানে মুখের আকৃতি বিভৎস হয়ে গেছে। মানে এটা আমার মনে হয় না 7.62 রাইফেল দিয়ে এটা হয়। তো এই সমস্ত জিনিসগুলো হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। এবং আমি অস্বীকার করব না যে র্যাবেও আমাদের সেনাবাহিনীর অফিসারই পোস্টেড ছিলেন, কিন্তু আমার ধারণা যে তাদেরকে ওইভাবে প্রস্তুত করা হচ্ছে যারা একবার র্যাবে গিয়েছে ঘুরে ফিরে তারা বিভিন্নভাবে র্যাবের টেনিওর ছিল, কখনো ঢাকায়, কখনো তারা চেঞ্জ হয়ে চিটাগাং থেকে রাজশাহীতে, এইভাবে চেঞ্জ করা হয়েছে। এইভাবে কিন্তু একটা ভয়ের রাজত্ব, একটা অস্ত্রের রাজত্ব করে কিন্তু এই ক্ষমতাটা থাকার ছিল। এটা হচ্ছে আমার বক্তব্য। ওকে, ব্রিগেডিয়ার হাসান নাসির, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কর্নেল রানা একটা কথা বলেছে, রুল অফ এনগেজমেন্ট। আমরা আমাদের পার্সোনালি আমি কয়েকটা জায়গায় নিজে খোঁজ খবর নিয়েছি, আলাপ আলোচনা করেছি। প্রত্যেকটা অপারেশনে এমন এমন লোকজনদেরকে পাঠানো হয়েছে, স্পেশালি আর্মি চিফ এমন এমন লোকজনদেরকে পাঠিয়েছে যারা আওয়ামী ঘরানার মানুষ হিসাবে পরিচিত। ধরেন একজন কর্নেলকে পাঠিয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে এই লোক ছাত্রলীগ করতে এক সময় এবং আওয়ামী লীগের উপরে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জেনারেল নাসির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নাসির ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমার মনে হয় নাসির ভাই আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি এই প্রশ্নটা আমি এর কাছে, রানা আপনার কাছেই আবার ব্যাক করে যাব। আমি অনেক সময় ইনভেস্টিগেট করে দেখেছি এমন এমন লোকজনদেরকে ঢাকায় বিভিন্ন এরিয়ায় অ্যাসাইন করেছে যারা আওয়ামী লীগের সমর্থক এবং তারা এক সময় আওয়ামী লীগ করত। মেজর থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল,
ইভেন ব্রিগেডিয়ার জেনারেল যারা আওয়ামী ঘরানা হিসাবে পরিচিত তাদেরকে অ্যাসাইন করা হতো। ওখানে নিরপেক্ষ অফিসারদের অবস্থান স্পেশালি ঢাকা মহানগরীতে কম দেখা গেছে। যাদেরকে পাঠানো হয়েছে তারা আওয়ামী ঘরানার, মানে আওয়ামী ঘরানার এই লোকজনদেরকে এই স্পেসিফিক খুঁজে খুঁজে এই লোকগুলোকে কেমনে বার করা হতো? এটা আপনি ঠিক বলেছেন। এইটা আসলে বেশ কয়েক বছর ধরে, আমি 10-15 বছর বলবো, এই ব্যাপারটা প্রচলিত। মানে আপনি যদি একদম টেস্টেড আওয়ামী লীগ ব্লাড না হন, আপনার ঢাকায় পোস্টিং হবে না। এবং যে সমস্ত জায়গায় এই ফোর্স বা ট্রুপস কানেকশন আছে বা ডেপ্লয়মেন্টের ব্যাপার আছে, এখানে পিওরলি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাকে এখানে পোস্টিং করানো হবে না। দু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বা দু একটা টিচারের পোস্টে, শিক্ষক হিসাবে আপনার পোস্টিং থাকতে পারে, বাট শুধুমাত্র টেস্টেড মানুষদেরকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে, ব্যাকগ্রাউন্ড দেখে তাদেরকে ঢাকায় পোস্টিং করা হয়েছে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং তারাই এই ধরনের রেজিমকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। সেটা আপনি যে কোনো ফর্মই বলেন, সেটা আর্মি বলেন বা র্যাব বলেন বা ডিজিএফআই বলেন বা যে কোনো অর্গানাইজেশন বলেন। আমি বললাম না যে পুরো সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনি আনটিল ইউ আর ভেরি লয়াল টু দি গভর্নমেন্ট বিয়ন্ড ইয়োর ডিউটি, বিয়ন্ড ইয়োর জুরিসডিকশন, তাদেরকে কিন্তু এখানে কখনো রাখা হয়নি। এই জিনিসটা আমি আপনার সাথে একমত। ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে যাচ্ছি। ব্রিগেডিয়ার হাসান নাসির বোধহয় তার এখনো ইন্টারনেট কানেকশনে। আমি আপনাদের দর্শকবৃন্দ, আপনাদের জানার জন্য একটা কথা বলি। ব্রিগেডিয়ার হাসান নাসির আমাকে একাধিকবার বলেছে তার বাসার সামনে লোকজন থাকে, তার ইন্টারনেট ডিস্টার্ব করে, তাকে বাইরে নেওয়ার, যখন বাইরে যায় ঘর থেকে তখনও 4-5 জন অপরিচিত লোকজন তাকে ফলো করে। এটা কন্টিনিউয়াসলি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের উপরে করা হচ্ছে গত কয়েক মাস ধরে, এবং স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল তখনও এই কাজটা করা হয়েছে। হাওয়েভার, আমি ডক্টর শওকত আলী আপনার কাছে যাব। আমি একটা প্রশ্ন করেছিলাম ব্রিগেডিয়ার হাসান নাসিরকে, এবং কর্নেল রানা এটার উত্তর দিছে। দেখা গেছে ঢাকায় যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় লোকজনদেরকে সাপ্রেস করার জন্য, তাদেরকে থামানোর জন্য যারা গুলি করেছে এবং বিভিন্ন জায়গায় ট্রুপের দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা গেছে আওয়ামী ঘরানার অফিসারদেরকে ঢাকায় অ্যাসাইনমেন্ট করা হয়েছে যারা গুলি করতে দ্বিধা করতো না। মানে আপনার দৃষ্টি, আপনি কি এটা আপনি বলছেন যে সব? আমি একটা কথা বলি, একটা গান রিসেন্টলি আমি শুনেছি যে বিয়ে করেছি ভালো মন্দ খাবো বলে, তাকে বাড়ি এনে দেখি খালি আমারে ঝোল দেয় আর ও খায় ভালোটা। এই সব কিছুর মূল হলো ওই হারামজাদি যাকে আমরা নিয়ে আসছি। কতটা গ্রামের গান, অত্যন্ত এক্সেলেন্ট, আমার খুব পছন্দ হয়েছে। আপনি কেন উপসর্গ নিয়ে টানাটানি করছেন? রানা সাহেব যেটা বলছে 100% কারেক্ট। আপনি যখন একটা ছাত্রকে বলে দিচ্ছেন যে তোমার ভাইবাতে হবে বিশেষ ক্যাটাগরি পরীক্ষায়, তুমি বলবা যে আমি আমিলি করেছি, আমার বাবা করে, আমার 14 পুরুষ করলে, তাহলে আপনি প্রশাসন ইউনিফিকেশন করে ফেলেছেন। আর্মিতে যখন ঢুকানো হবে একই খেলা, পুলিশে নিতে হলে একই খেলা, মন্ত্রীদের খেলাটা একই। সব কিছু দোষ হলো এই হারামজাদি। আমরা দেখেছি, আপনি এখন কাউকে করছেন কেন? আমরা তো স্বাধীনতার পরপরই দেখেছি রক্ষী বাহিনীকে কি করা হয়েছে। আমাদের রানা সাহেব বলেছেন এই রাইফেল এদের দেওয়া হয়েছে। ভাইয়া, আপনি আর্মি ছিলেন, রিড দি হিস্ট্রি। রক্ষী বাহিনীকে যে পরিমাণ পোশাক, খাদ্য, খাবার, অস্ত্র দেওয়া হতো, শেখ মুজিব কখনো তা আর্মিকে দিইনি। এটা পুরনো যে একনায়কতন্ত্রের যে ভাব, দি ফ্যাসিস্ট ভাব, স্বাধীনতার পরপরই যেটা চালু হয়েছিল, এটা চলছে শুধু না, 2041 সাল পর্যন্ত এটা চলার কথা। এই জন্য 700 আয়নাঘর হয়েছে। আরো বাড়ি ভাঙতে হবে, আয়নাঘর বের করতে হবে। গেট দ্য হেল আউট। ইলেকশনের কোনো প্রয়োজন নাই। ফার্স্ট মুক্তিযোদ্ধা সহি পথে ছিলাম অল্প বয়সে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছে 15 বছর ধরে। বেশি নছিহত নেওয়ার দরকার নেই। রানা সাহেব যেটা বলছে 100% কারেক্ট। আরে কোন লোক ঢাকায় ঢুকতে পারবে না যদি সে আওয়ামী লীগের লোক হয়। দেখেননি আপনি মোবাইল চেক করে? সমগ্র দেশকে তিনি কন্ট্রোল করবেন। দিস ইজ দি ওয়ে ডিক্টেটর গোজ ভাই। ওর অর্ডার দেওয়া লাগেও না, ইট উইল ওয়ার্ক অটোমেটিক্যালি। দিস সিস্টেম উইল টেক কেয়ার অটোমেটিক্যালি দি ফাংশন অফ দি গভর্নমেন্ট। হোয়াট ইজ গভর্নমেন্ট আপনি টকিং অ্যাবাউট? আপনি ভালো কথা বলছেন, এইটা হবে, ও দায়িত্ব পালন করে। আরে আর্মির চিফকে আপনি বলে দিচ্ছেন
আপনি যদি চলে যাচ্ছেন 45 মিনিট আগে আপনি বলছেন ফায়ার করো, তোমার হত্যা করব, এইটা করো সেটা করো, এটা হলো হারামির উদ্দেশ্য। ঠিক আছে, এখানে এই যে অপারেশন যে আপনার হান্টিং যেটা চলছে ডেভিল এক্সিলেন্ট, এটা করতে হবে। আগে ডেভিল গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন যে শওকত ভাই আপনি তো আর্মিকে সাপোর্ট করে আসছেন। হ্যাঁ, আমি হাসিনার পতনের আগেও ওয়াকারুজ্জামানকে বলেছি, আপনার ইয়ং অফিসারদেরকেও বলেছি যে ওয়াকারুজ্জামান যদি উল্টোপাল্টা করে ভাই তোমরা বিদ্রোহ ঘোষণা করো, কারণ তুমি একমাত্র লোক, তুমি হাত দিয়েছো কোরআন শরীফে এবং বলেছো এই ভূখণ্ডকে রক্ষার জন্য, এই দেশকে রক্ষার জন্য আমি দরকার হয় জীবন দেব। আমি অধ্যাপক মানুষ, আমি এগুলো করিনি, আমাদের কেউ আমরা করিনি। নাসির সাহেব করেছেন। ইট ইজ ইউর ড্যাম অবলিগেশন টু প্রোটেক্ট দি নেশন, নট টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দ্য আদার কান্ট্রি। আর এখানে যারা ক্ষমতায় ছিল তাদের ইন্টারেস্টটা করেছে। এখন কার কত দোষ, এটা একটা বিরাট তর্কের বিষয়। তবে আমি এখনো মনে করি যে আর্মি ইজ দি বেস্ট, দে হ্যাভ দি ব্রেন, দে হ্যাভ দি মাইন্ড। আমার ক্লাসে আসতে হলে 14টা পাস করে আসতে হয়। আমি মনে করি যে আর্মি যদি বিপদগামী হয় তাদেরকে রিপ্রেশন ট্রেনিং দিয়ে ভালো মতো যদি আমরা নিতে পারি, বিজেপি যারা দোষী, আর্মির যারা দোষী তাদেরকেও দিতে হবে। আপনি আমার কাছে একমাত্র শুনেছেন যে আমি এখনো ওয়াকারুজ্জামান সাহেবকে আমি মনে করি যে তিনি অপারেট করছেন অত্যন্ত বিপদের মুখ থেকে, তিনি এই পর্যন্ত এই 6 মাস পর্যন্ত নিয়েছেন। সেম থিং ফর ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড অল আদার পেট্রিয়টিক ফোর্সেস। ওকে ওকে, ডক্টর শওকত আলী, ডক্টর শওকত আলী, হিউম্যান রাইটস কমিশনের ইনভেস্টিগেটরদেরকে আয়নাঘরে ঢুকতে দেওয়া হয় নাই, ডিজিএফআই এর ফরমার পরিচালকদেরকে ইন্টারভিউ করতে দেওয়া হয় নাই, অনেক কর্নেল ব্রিগেডিয়ার সাহেবদের নাম যাদের সাথে কথা বলতে চাইছে তাদেরকে করতে দেওয়া হয় নাই। আপনি জেনারেল ওয়াকারকে ক্লিন স্লেট আমিও দিতে চাই, কিন্তু এই যে করতে দেওয়া হয় নাই, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস দেয় নাই না জেনারেল ওয়াকার দেয় নাই? আমি বলি মিল্টন ভাই, স্যার উনি তো ডাইরেক্ট আমার টিচার। আমি তো যমুনা স্যারের সাথে কথা বলেছি কিছুদিন আগেই। উনি চেয়েছিলেন প্রথম মাসেই, এবং মনে রাখবেন উনি কিন্তু ক্ষমতা এসেই সাগরণীর হত্যা, আয়নাঘরের বিচার উনি এটা বলেছিলেন। তারপরে তাকে যেতে দেওয়া হয়নি। কারণ ওই যে কথাটা বলেছি 2040 সাল পর্যন্ত যে সেট আপ রয়েছে, স্টিল দি ড্যাম থিং ইজ কন্টিনিউইং। এখনো দেশের পরিস্থিতি ফ্লুইড। আমি আমার ভাই আর্মির যারা আছে, ভদ্রলোক যারা আছে, তাদেরকে তারা রিপ্রেশিং ট্রেনিং দিলে আমি বুঝি যে তাদের অ্যান্টিনাটা হাইলি ট্রেন। মনে রাখবেন আমার 75% এদেশের জিডিপি যেটা যায় কখনো লিখিত হয় না ডিফেন্স বাজেট, এটা তাদের জন্য খরচ করা হয়। আমি তাদের বলেছি ভাই ভুলভ্রান্তি যা হয়েছে, লাভ ইয়োর কান্ট্রি। রিমেম্বার 1789 বাস্তিল দুর্গ মানে কি দ্য হাইস্ট ক্যান্টনমেন্ট অফ ইউরোপ, এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দেশের মানুষ মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে। ভাই সাহেব হিসেব করে কথা বলেন। আপনি ইলেকশন দেবেন মিল্টন ভাই, আমাদের সময় আসছে, ডক্টর শওকত আলী প্লিজ, আপনি অফ দ্য টপিকে যাচ্ছেন। আমি বলছিলাম এখন হাসিনা ক্ষমতায় নাই, কিন্তু এই তদন্তটা আয়নাঘরের উপরে এবং এই ডিজিএফআই লোকজনদেরকে করতে দেওয়া হয় নাই। এই আড়ালটা কে করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, কি বলেছি হাসিনা পতনের আগে ইলেকশনের সময় সালা মরেও গেছে, মেরেও গেছে, আর একটা বাদী রেখে গেছে। ঠিক আছে, পুরো সেটআপ ইজ দেয়ার। আমি নিজে, আমি তো 1.5 সপ্তাহ হলো পুরো সেটআপের মধ্যে নিয়ন্ত্রণ করছে। সেটআপ রয়েছে, আপনি ভাববেন কি করে কিভাবে পশম বিক্রি করে তুলে ফেলবেন আছে, তাদের দিয়ে কাজ করাবেন এবং আপনি আইডেন্টিফাই করে যে বদমাইশ যেগুলো আছে আইডেন্টিফাই করে তাদের বিচারের। এই জন্যই সেট আপটা তৈরি হয়েছে। 5 মাস কিছুই না, উই হ্যাভ টু গো ফর এ লং ওয়ে। এই কারণে আমি বলেছি সাউথ আফ্রিকার মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসাইলেশন কমিটি গঠন করতে হবে, যেটা এখনো সাউথ আফ্রিকায় থাকবে। আমাদের দরকার হয় 40 বছর ধরে আপনাকে যেভাবে হোক এই শুদ্ধি অভিযান করতে হবে। অল ফর্মস, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বললাম, প্রশাসনের কথা বললাম, খালি আপনি আর্মিকে দোষ দেবেন কেন? ওরা তো করেছে। আপনি অফ দ্য টপিক, শওকত ভাই আপনি অফ দ্য টপিক।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, এখন Okay. শুনতেছি। আমি বলতে চাচ্ছি, আমি শওকত ভাইকে যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আগস্টের 5 তারিখ জি। থেকে হাসিনা শেখ এখন আর ক্ষমতায় নাই। ইউনাইটেড নেশনস ইনভেস্টিগেটররা যখন ডিজিএফআই এর ফরমার মহাপরিচালকদেরকে ইন্টারভিউ করতে চাইলেন এবং আরো বেশ কিছু অফিসারদের ইন্টারভিউ করতে চাইলেন, আয়নাঘরের ভিজিট করতে চাইলেন, তাদেরকে এখানে অফ লিমিট করা হয়েছে। এখন আপনার কি মনে হয় এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অফ লিমিট করেছে, না এর সাথে অন্য কেউ জড়িত? এটা স্পষ্টভাবে আমরা যেটা খেয়াল করছি, ডক্টর ইউনূসের আমরা তো উনি নিজেও স্বীকার করছেন যে উনি অ্যাডমিনিস্ট্রেশনে আগের অভিজ্ঞতা ছিল না, উনি ডিফিকাল্টি ফেস করছেন এখনো। আর ওনার এইটার সুযোগ নিয়ে ব্যুরোক্রেসি বলি, ওয়েদার মিলিটারি অর সিভিল, এই তার উইকনেসটা এক্সপ্লয়েট করছে এবং তারা বিভিন্ন রকম ভাবে আইন কানুনের দোহাই দিচ্ছে। এটা আইন মন্ত্রণালয় ইচ্ছা করলে আদেশ ক্রমে সমস্ত কিছু ভিজিট নিশ্চিত করাতে পারতেন, আইন উপদেষ্টা যিনি আছেন, একটা আদেশের মাধ্যমে যে তারা জাতিসংঘ থেকে এসছে, তাদেরকে সব জায়গায় অ্যাক্সেস দেওয়া হোক, এটা একটা নির্দেশ হিসেবে সব কাজে পৌঁছাতো। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখা গেছে তাদের নিজের অথরিটি ইউজ করেছে এবং বলছে যে এটাতে আসা যাবে না, এখানে আসা যাবে না, দেখা যাবে না, অ্যাভেলেবেল নাই বলে দিছে, যেহেতু ঊর্ধ্বতনের থেকে কোনো ক্লিয়ার নির্দেশ ছিল না। যদিও ডক্টর ইউনূসের ক্লিয়ার ব্লেসিং এ বা ওনার এক্সপেকটেশনে এই টিমটা ঢাকায় এসেছিল এবং তারা ইনভেস্টিগেশন করেছে, বাট ওনার সাপোর্টিং যারা এজেন্সিজ আছে বা মিনিস্ট্রি আছে তারা কোঅপারেট করে নাই, স্পষ্ট কথা। আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, এটা আমার পারসেপশন এবং বাহিরে যারা আছে এবং দেশেরও অনেকে, যে জেনারেল ওয়াকার চান নাই যে ডিজিএফআই এর মহাপরিচালকদেরকে ইন্টারভিউ করা হোক এবং অন্য অফিসারদেরকে ইন্টারভিউ করা হোক এবং আয়নাঘরে ওই ইনভেস্টিগেটররা যাক। এটা জেনারেল ওয়াকার চায় না বলেই ডক্টর আসিফ নজরুল এক্ষেত্রে অর্ডার দেওয়ার সাহস পায় না। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এ ব্যাপারে কথা বলতে সাহস পায় না। এই বিষয়টা আমরা যেভাবে দেখি, আমাদের মানুষের মানসিকতা এবং যারা ওখানে লোকজনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছে তারা একই কথা বলেছে। আপনি কি এই মতামতটার সাথে একমত, নাকি আপনি ডিফারেন্ট কিছু মনে করেন যে শুধু আইন মন্ত্রণালয়? আমি বিষয়টার সাথে জি, আমি আপনার সাথে পার্সিয়ালি এগ্রি করবো এই জন্য যে জেনারেল ওয়াকারকে সমগ্র সেনাবাহিনী যেভাবে চিনে, উনি একজন কিন্তু ব্যক্তিগতভাবে একজন সরল মানুষ, কমপ্লিকেটেড না। সত্যিকার অর্থে উনি আওয়ামী পরিবারের সদস্য হলেও, মানে বিবাহগত কারণে, জন্মগত না, কিন্তু আওয়ামী পরিবারের সদস্য, সেই হিসেবে তার ব্যক্তিত্বটাকে আমরা আওয়ামী পরিবারের সাথে পুরো না মেশালেও পারি। আর যে বিষয়টা হচ্ছে, যে গোষ্ঠীটা রাজনীতিকরণ হয়েছিল, সেনাবাহিনীর একটা করাপ্টেড গ্রুপ, জেনারেলস অ্যান্ড ব্রিগেডিয়ার্স অ্যান্ড কর্নেলস অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেক নিচের লেভেলের একটা ভেরি স্মল নাম্বার অফ পিপল যারা পলিটিসাইজড হয়েছে এবং ক্রিমিনালাইজড হয়েছে, তারাই ইনফ্যাক্ট যারা চাকরিতে আছে বা অবসরে গেছে তারাই জেনারেল ওয়াকারকে চালাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটা একটু উপলব্ধি করছি যে যদিও এটা কয়েকদিন আগে প্রচার করা হলো যে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কিউএমজি উনি আইএসআই, তমক জেনারেল শাহিন আইএসআই, বা এটা আমি মনে করি যে অ্যাবসলিউটলি মানুষকে কনফিউজ করার জন্য করা হয়েছে। আমরা অনেক তথ্য পাচ্ছি, এখনো কনফার্ম করতে পারি নাই, যে জেনারেল ওয়াকারকে পিছন থেকে চালানোর চেষ্টা করছে কিউএমজি অ্যান্ড এ টিম অফ অফিসার্স। সেটা পুরাতন চিফ যারা আছেন, আজিজ শফি, রিটায়ার্ড যারা আছে ক্রিমিনালস, এবং যারা চাকরিতে আছে, তারা সবাই মিলে তাকে গাইড করছে। এবং এই কারণে জেনারেল ওয়াকারের অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও উনি করতে পারছেন না। দ্বিতীয় যে বিষয়টা আমরা সব থেকে এইটার প্রাসঙ্গিক আমি এই জন্য বলবো, কয়েকদিন আগে এনএসআই এর একটা ব্রিগেডিয়ার জেনারেল 10 ফেব্রুয়ারি রাশিয়ান এম্বাসিতে যে একটা ইনফরমেশন দিয়েছে যে এই 32 নম্বরের যে ইয়েটা ভাঙা হলো, এটার সাথে এনএসআই বা এনএসআই এর অথরিটি এগ্রি করে না।
They were not. It is not. It is only the students who did it, not the government or the organization as NSI as organization. এই জিনিসটা কিন্তু it is a very surprising statement. এটা গভর্নমেন্টের যে স্ট্যান্ড, স্টুডেন্টের যে স্ট্যান্ড গভর্নমেন্ট যেভাবে রিপ্রেজেন্ট করেছে যে যা হয়েছে আর করা যাবে না আইন শৃঙ্খলার রক্ষার স্বার্থে, ওইখানে ডিজিএফআই, এনএসআই, অন্যান্য সব অর্গানাইজেশনের একই স্টেটমেন্টে থাকা উচিত আমি মনে করি। বাট এই ক্ষেত্রে আমরা ব্যর্থ দেখছি উইথ এ ফরেন এম্বাসি। এটা আমাদের জন্য দুঃখজনক মনে হচ্ছে। এটা কোন অবস্থাতেই ইয়ে করে না, এবং তারা বলছে যে সরকার ওন করে না। তো সরকার ওন করে না সেটা এনএসআই কিভাবে বললো, এটা আমার মনে হয় ক্লারিফিকেশনের সুযোগ আছে। সেই হিসেবে ডিফারেন্ট অর্গানাইজেশন আমরা জি বলেন। সরি, আমাকে যেতে হবে, আমাকে চলে যেতে হবে এখন। ওকে, আপনার কি মনে হয় জেনারেল নাসির যে এনএসআই এর একজন ডিরেক্টর বা একজন মহাপরিচালকের জুরিডিকশনাল পাওয়ার আছে, অথরিটি আছে একটা এম্বাসিতে গিয়ে এই কথাটা ইনফর্ম করার? নর্মাল সিচুয়েশনে নাই, কনভেনশনাল বা বাংলাদেশে গত 16 বছরে যে প্র্যাকটিস আমরা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা, সার্বভৌমতা আমাদের ছিল কিনা এই ব্যাপারেও আমরা অনেকে সন্দেহ প্রকাশ করেছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতীয় এম্বাসির বিষয়ে। সেখানে রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তাদের যাতায়াত এবং ওই এম্বাসির স্টাফদেরও আমাদের বিভিন্ন হেডকোয়ার্টার ভিজিট অ্যাজ ইফ তাদের আন্ডার কমান্ড, যেটা অলরেডি বলেছেন যে ভাইস রয় আসতো ভিজিট করতে। এটা প্র্যাকটিক্যালি এটা ট্রু ছিল, বাস্তব ওই পরিস্থিতিতে আমরা ছিলাম, যার ফলে সত্যিকার অর্থে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে এন্টিটিটা আমরা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছিলাম। আমাকে একটা কথা যদি আপনি আমাকে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, একজন আর্মি চিফ বিদেশি একজন কূটনীতিকের সাথে তার বাসভবনে দেখা করতে পারেন কিনা, এটা কনভেনশনাল ল বা বাংলাদেশের কনস্টিটিউশন অথবা বাংলাদেশ মিলিটারি ল এর ভিতরে পড়ে কিনা? না, মিলিটারি লর ভিতরে তখনই পড়বে যখন ফরেন মিনিস্ট্রি এবং গভর্নমেন্ট থেকে ডাইরেক্টিভ দেওয়া হবে। এই ডাইরেক্টিভটা আসবে, যেটা কর্নেল সোহেল রানা যেটা বলেছে, মিনিস্টার মানে বাংলাদেশের অর্গানাইজেশনাল সেট আপে একটা পিকুলিয়ারিটি আছে। আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স অন্যান্য অনেক দেশের মতনই কিন্তু সব কিছু ডিল করে না। ওরা মেইনলি এস্টাবলিশমেন্ট ইস্যুটা মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিল করে, আর অপারেশন অ্যান্ড বাকি সব ইস্যুসটা, প্রকিউরমেন্ট ইস্যুটা আর্ম ফোর্সেস ডিভিশন যেটা বলে, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তরের সরাসরি অধীনে। মিনিস্ট্রি অফ ডিফেন্সও মিনিস্ট্রি হিসেবে তার অধীনে। আর্ম ফোর্সেস ডিভিশন থেকে সরাসরি যে আদেশটা আসার কথা, সেখান থেকে প্রাইম মিনিস্টার্স অফিস এবং ফরেন মিনিস্ট্রি থেকে কোনো বিদেশির সাথে সাক্ষাৎ করার ব্যাপারে একটা ডাইরেক্টিভ আসার কথা। সেটা যদি না এসে থাকে, অবশ্যই সেটা আইনের বহির্ভূত কাজ হয়েছে বা অনৈতিক বা বেআইনি কাজ হয়েছে। আমি আপনার কথার সাথে যদি একমত হই, তাহলে একটা কথা বলি, যদি কোনো ডিফেন্স রিলেটেড কোনো মিটিং, এক্ষেত্রে যদি কোনো বাহিনীর প্রধানকে ডিরেক্টিভ দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে, সেক্ষেত্রে তারা কথা বলতে পারে উইথ দ্য ডিরেক্টিভ, উইথ দ্য ডিরেকশন অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স। কিন্তু ওখানে যদি পররাষ্ট্র দপ্তরের কোনো কূটনীতিক আসে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন প্রকার ডিরেকশন ছাড়া, সরকার প্রধানের কোন ডিরেকশন ছাড়া, কোন বাহিনীর প্রধান বিদেশি কোন কূটনীতিকের সাথে নিজ বাসভবনে দেখা করতে পারেন কিনা উইদাউট ডিরেকশন? এককভাবে তো কোনো সম্ভাবনা নাই। এটা ফরেন মিনিস্ট্রি, যদি বিদেশি, যেটা আমরা দেখলাম, সচিব যদি হয়ে থাকে, তবে অবশ্যই হি শুড হ্যাভ বিন অ্যাকম্পানিড বাই এ প্রোটোকল অফিসার ফ্রম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, প্লাস a letter or instruction from Prime Minister's office that this gentleman excellency is going to visit you for on this purpose. ওখানে কিন্তু তার মিটিং শিডিউল, টপিক, এভরিথিং হ্যাজ টু বি স্পেসিফাইড, কোন বিষয়ে উনি আলাপ করতে আসছেন। আর বাসায় প্রাইভেট ভিজিট আমি জানি না কিভাবে এটা হইতে পারে, আমার আই এম নট ভেরি শিওর। বাসায় তো এটা প্রশ্ন উঠে না, ইট শুড হ্যাভ বিন ইন দ্য অফিস। ওকে, এখন আমি যে প্রসঙ্গটা টানছি সেটা হচ্ছে এই, বিক্রম মিস্ত্রি জেনারেল ওয়াকারের বাসায় দেখা করেছে, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কেউ ছিল না, তহিদ হোসেনও ছিল না, তার কোনো রিপ্রেজেন্টেটিভও ছিল না, এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে এই ধরনের কোনো অথরাইজেশনও তাকে দেওয়া হয়নি। এবং
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যদি ডিরেকশন থাকে সেখানে জেনারেল হাফিজও ছিল না এবং অন্য কোনো অ্যাসাইন করা কোনো অফিসারও ছিল না। আপনার কাছে কি সাবজেক্টটা নর্মাল মনে হয় যে জেনারেল ওয়াকারের সাথে বিক্রম মিস্ত্রি? অবশ্যই না। এবং আরো একটা কথা, আমরা জি প্লিজ গো অন। আমরা এই কথার সিগন্যাল তো পেলাম সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের কথোপকথনের থেকে, যে উনি 5ই আগস্টের আগের থেকে তার সাথে যোগাযোগ রেখেছেন এবং এই বিষয়টা, এটাও কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় না। ওকে, এবং আরেকটা এই সার্ভিস চিফরাও কিন্তু সরাসরি 1-to-1 কন্ট্যাক্ট করতে পারেন না গভর্নমেন্টের পারমিশন ছাড়া। ওকে, আপনার কাছে এটা কি মনে হয় যে যেদিন 5ই আগস্ট হাসিনা পালিয়েছে 3 তারিখ থেকে জয়শঙ্কর জেনারেল ওয়াকারের সাথে কথা বলেছে, 2 তারিখ থেকে অজিত দোভাল জেনারেল ওয়াকারের সাথে কথা বলেছে, সাবজেক্টগুলো কি নর্মাল? এটা সেটাই বলছি যে সেটা কোন প্রোটোকলে হয়েছে। আমরা যে ওই চুক্তির কথা বলি, যা আনরিটেন একটা এগ্রিমেন্টের কথা বলি, একটা কি বলে দাসখত বলি আর যাই বলি, একটা সেনাপ্রধানকে সই করতে হয় কিছু বিষয়ে। এটা যদি ওইটার আওতায় হয়ে থাকে তাহলে তো আমরা জানি না যে কি কি লেখা আছে ওই কাগজে, ওইটা দেখতে হবে। ওইটার আওতায় হলে ঠিক আছে, এটা হাসিনার নলেজে থাকলে এখন সরকার ওটা বিবেচনা করবে এটা সঠিক কিনা, ওটা চলতে পারে কিনা। আপনি যে চুক্তির কথা বলেছেন 2017 সালের 8ই এপ্রিল হাসিনা একটা প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করেছে ভারতের সাথে। ওই এমওইউর আওতায় বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল এবং সুপারভিশন করবে। এই জন্য প্রতি 3 মাসে ভারতের সেনাপ্রধান একবার বাংলাদেশে এসে দরবার করত, ডিরেক্টিভ দিত। হাওয়েভার কর্নেল রানা কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন, প্লিজ। আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে সেনাপ্রধান সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করতে দেয়নি বা ডিজিএফআই ভিজিটে দেয়নি বা উনি সময় ছিলেন না, এটা একটা জটিল সিচুয়েশন। আমি যদি তার জায়গায় থাকতাম আমি কি করতাম? মাঝে মাঝে কিন্তু এই জিনিসটা আমি জিজ্ঞাসা করি। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে যে সমস্ত ইনভেস্টিগেশন হচ্ছে এটা অনেক এভিডেন্স আছে যেখানে এগুলা যারা জড়িত তারা কিন্তু অটোমেটিকলি বের হয়ে আসতে পারবে। কিন্তু যখন একজন সেনাপ্রধানের কথা চিন্তা করে, তাকে কিন্তু সেনাবাহিনীর ইনট্যাক্টনেসটা দেখার দায়িত্ব, সেনাবাহিনীর মোরাল দেখার দায়িত্ব। এটা কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না, এটা আমি সবসময় বলে আসছি। এটা থিন লাইন। উনি সমস্ত সুযোগ সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, বাট উনি ছিলেন না। আপনি বলতে পারেন যে উনি থাকলে ভালো হতো, না থাকলেও হতো, বা না থাকলে তারটা খারাপ হয়েছে, কিন্তু উনি ব্যবস্থাটা করে দিয়েছেন। আয়নাঘর যে আবিষ্কার হয়েছে এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের দেশের আইন শৃঙ্খলার জন্য বা আমাদের দেশের ইন্টেলিজেন্সের জন্য, বা আমরা যে সমস্ত মানুষ কষ্ট করে এসছে। এবং এইটা অবশ্যই যে এই সমস্ত অর্গানাইজেশনগুলো মেনটেন করেছে তাদের গায়ে এটা বর্তায়। তো আমি এটা সবসময় বলে আসছি যে এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে সেনাপ্রধানকে শুধু সেই অফিসারের দিকেই না বা হিউম্যান রাইটস কমিশনের দিকেও না, সেনাবাহিনীর সার্বিক যেই স্ট্যান্ডার্ড মানে ইউনিটি বা মোরাল, সেটার দিকেও তাকে অনেক কিছু দেখতে হয়। যারা দোষী তারা অলরেডি বেরিয়ে আসছেন, যারা দোষী অলরেডি তারা মার্ক হয়েছেন এবং তাদের বিচার কার্য চলছে, কারো কম কারো বেশি, কেউ ক্যান্টনমেন্টের বাইরে কেউ ভিতরে, কিন্তু তারা অলরেডি কিন্তু মার্ক। সোশ্যালি বলেন আইনগত ভাবে বলেন, সবার কিন্তু বিচার চলছে। তো এটা হচ্ছে আমার বক্তব্য আর কি, যেটা অ্যাড করতে চাইছিলাম। আমি যদি আপনার এই কথাটাকে রিবাট করি, আপনি বলছেন যে তাদের বিচার হচ্ছে। জেনারেল ফেরদৌস সিলেটে 2018 সালের নির্বাচনে ভোট চুরির জন্য তাকে কুমিল্লা থেকে ওখানে পাঠানো হয়েছিল। সে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট। এবং কর্নেল ফেরদৌস অনেক জুনিয়র, ফেরদৌস অনেক ছোট, ফেরদৌস অনেক ছোট। ওকে, অনেক জুনিয়র। ফেরদৌস যে সিলেটে গেছে আপনি এটা অস্বীকার করেন? ফেরদৌস আমি শুনেন, কর্নেল স্টাফ ছিল তখন সে। কর্নেল রানা 18 সালের ইলেকশনে, 2018 সালের ইলেকশনে ফেরদৌস ছোট। আমি বলি
ওই যে পজিশনে ছিল যে সেখানে কিন্তু ইলেকশন মনিটরিং করার কোনো স্কোপ নেই। আমি আপনাকে ভোট চুরির জন্য তাকে পাঠানো হয়েছে। না 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 না, ওকে, আপনার নাম আমি শুনলাম, আপনার নাম আমি শুনলাম, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি, এবং ইন দ্য ফিউচার আমি চাচ্ছি এটা নিয়ে আপনি আরেকটু ইনভেস্টিগেট করে আমারে জানায়েন। আমি যেটা জানি সেটা আমি স্ক্রিনে পড়ে দেব। আমি ভাই, আমি যেটা ফাইনাল জানি এটা নিয়ে আমি বিতর্কে যাব না আপনার সাথে। আমি অনেকক্ষণ ধরে কাজী আব্দুল আল মামুন আপনার সাথে কথা বলি না। একটা জিনিস কর্নেল রানা বলছে, যারা সেনাপ্রধান হিসাবে জেনারেল ওয়াকারের একটা দায়িত্ব আছে আর্মিকে ইউনাইটেড রাখা। আর্মিকে ইউনাইটেড রাখার অর্থ কি এটা যে যেসব অফিসাররা গণহত্যার সাথে জড়িত, মানবাধিকার লঙ্ঘনে জড়িত, পয়সা নেওয়ার বাণিজ্যে জড়িত, নিজের ভাইয়ের পাসপোর্ট করিয়া দেওয়ার জন্য জড়িত এবং পারিবারিক দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে আড়াল করার দায়িত্ব কি জেনারেল ওয়াকারের? যে সেনা অফিসার প্রধান বিচারপতির বাসায় গিয়ে তাকে থাপ্পড় মেরে ঘর থেকে ফেলে দেয়, তাকে রক্ষা করার দায়িত্ব জেনারেল ওয়াকারের। আপনার কি তাই মনে হয় অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন? শোনেন, আপনারা অনেকক্ষণ যাবত যেটা কথা বলছেন, আপনারা সবাই ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থেকে কিংবা প্রফেশনাল অ্যাপ্রোচ থেকে বলছেন। বিশেষ দুজনেই আমাদের আর্মি অফিসার আছেন, তাদের বক্তব্য খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের এই সিচুয়েশনে। আর ইউনুস সাহেবের ছাত্র এবং বিশেষ করে ডক্টর শওকত সাহেব, উনিও মানে জেনারেল ওয়াকার সাহেবকে পার্সোনালি চিনেন, তাকে বেনিফিট অফ ডাউট দিতে চান। আর জ্যাকব মিল্টন ভাই, আপনি তো বাংলাদেশের দালাল হিসেবে সবসময় বলেনি আপনার কোনো দলের প্রতি কমিটমেন্ট নাই। এখন আমার তো দলের প্রতি কমিটমেন্ট আছে। আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণের যে উইল, এটা পলিটিক্যাল পার্টির মাধ্যমেই এটা এনফোর্স হবে। এখন যদি বলে পলিটিক্যালাইজ করা হচ্ছে, মানে এই যে শব্দগুলো সবসময় বলা হয়, আর এই সব জায়গায় পলিটিক্স, অর্থাৎ এই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে পলিটিক্স করা যাবে না। তাহলে পলিটিক্স তো করছে কারা? এই সামরিক বেসামরিক আমলারা করতেছে। এই যে শিক্ষা, এই যে আমাদের ইউনিভার্সিটি টিচার গুলো, এটা কি? এটা তো মানে আপনার এই এডুকেশন, মানে এটাও একটা আমলা। আমাদের ভাইস চ্যান্সেলর বড় সিনিয়র, সে ভাইস চ্যান্সেলর। এই ফ্রান্সের মতো জায়গায় ইউনিভার্সিটির যারা প্রেসিডেন্ট হয়, এরা কোনো একাডেমিশিয়ান হয় না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের লোক। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে যে আমরা ব্যক্তি ওয়াকারকে আমরা মানে ভালো বলবো, নাকি ওনার চেন অফ কমান্ডের মধ্যে উনি চাবেন যে আর্মি হবে? আর্মি তো এই দেশের জনগণের পয়সা একটা কর্মচারী, তারা মাস্টার হয়ে বসে রয়েছে। আমি সব আর্মিকে বলবো না, ওই জিয়া রহমান থেকে শুরু করে এখন যে মেজর হয়, ওই একজন মেজর দেলোয়ার সাহেব আছে, ওনার ডিফোর্স বানায় শুনতেছি, হ্যাঁ তার দেশপ্রেম আছে। এখন সবাই বলতেছে আমি মেজর, আমি প্রেসিডেন্ট, তাদের কোনো দল করা লাগে না। তারা জনগণের উপরে পয়সা খাইয়ে বেতন নিয়ে রাজনীতি করে। তার রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে। আমি তো ভাই শোনেন, আমি শেষ করি, আমি যেহেতু কথা বলি নাই, আমি একটু কথা বলবো, আমাকে 2 মিনিট কথা বলতে দেন। তো কাছে রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে। ডক্টর ইউনূস জীবনে রাজনীতি করে নেই, এখন ওনাকে আমরা বিশেষজ্ঞতা নিয়ে আসছি। ওনাকে যদি রাজনীতিবিদরা যদি সাহায্য না করে, এখন রাজনীতিতে পলিউশন চলে আসছে, রাজনীতি নাই। মাওলানা ভাসানী ছিল, সিরাজউদ্দৌলা ছিল, আরো অনেকে ছিল। জিয়া রহমান একটা বিশেষ পর্যায়ে উনি এসেছিলেন, তাকেও রাজনীতি দল করতে হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আজকে বাংলাদেশকে যদি ভারতের পরাধীন অবস্থা রাখা হয়, এখনো ভারতের সমস্ত অ্যাপারেটাস গুলো বাংলাদেশ সক্রিয়, শুধু শেখ হাসিনা গেছে। কিন্তু আমরা এখন ইউনূসকে আমরা 6 মাস দেখেছি। আমি বলেছি এই মাসের এই ফেব্রুয়ারি পর্যন্ত আমি দেখবো ইউনূসকে সমর্থনের ব্যাপারে, তারপর কন্ডিশন দিয়ে দিব। আমরা এখানে প্রবাসী সরকার ঘোষণা করেছিলাম, স্থগিত করেছিলাম, করবো। আমার 60 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, আমি ওই সবের কথা বলতে রাজি না। সরি, 99.9% আর্মিরা পলিটিশিয়ানদের ঘৃণা করে। আমার অনেক আর্মি অফিস, আমার ফ্যামিলিতে অনেক আর্মি অফিস আছে। আরে ব্লাডি পলিটিশিয়ান। আর এক শ্রেণী পলিটিশিয়ান বলে আরে আর্মির তো বুদ্ধি হাঁটুতে। আমি দুইটাকেই আমি নেগেট করতেছি। এদেশে আর্মিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু যে আর্মিকে ইন্ডিয়ানাইজ করা হচ্ছে, যে প্রায় বলেন, সেটা কেন বিচার করে না? এখন যদি ওয়াকারকে যদি চিহ্নিত না করি, ওয়াকারের জেনারেলকে তাদেরকে চিহ্নিত না করি, তাইলে এই যে জেনোসাইড হলো, তো কাজেই হুকুমের আসামি কে হয়? প্রথম কে হয়? চিফ থেকে শুরু হবে। আর চিফকে যদি না করি, নিচেরা বলবেন আমরা তো উপরে আদেশে করছি। আরে নুরেমবার্গ ট্রায়ালে সিদ্ধান্ত হয়েছে, সব অফিসাররা বলছিল যে আমরা তো হিটলারের নির্দেশে করছি। তখন বলা হয়েছে মানবতা বিরোধী একটি নির্দেশ পালন করাও একটি মানবতা বিরোধী অপরাধ। কাজে নির্দেশটা দিল্লি থেকে আসছে, সেখানে হাসিনা বলেন এবং যারাই বলুন। এখন যদি মনে করেন যে ইউনূসকে আমরা সমর্থন করতে, এখন ইউনূসকে যদি চাপের মুখে বলা হয় যে উনি নির্বাচনে চলে যাবে, তাহলে ওনাকেও বিচারের মুখে আমরা সম্মুখীন করবো। নো ডক্টর ইউনূস,
আপনি কিন্তু শপথ নিয়ে ফেলছেন যেভাবে হোক না কেন। আপনি বলতে পারেন না যে আপনার দায়িত্ব নাই। হ্যাঁ, আপনি বলছেন যে কয়েকটা ছাত্র তাকে, ছাত্র 158 জনের মধ্যে কয়েকজন মন্ত্রী হয়েছে। আমি খুব রাগের সাথে বলতেছি, আমি নিজে মুক্তিযোদ্ধা, নিজের খেয়ে রাজনীতি করি। কাজে এইভাবে আমি শওকত ভাইয়ের সাথে একমত না। উনি গত আলোচনাও একই কথা বলতেছেন, উনি ওয়াকারকে মহান বলতেছেন। আচ্ছা ঠিক আছে কর্নেল সাহেব, ব্রিগেডিয়ার সাহেব, আপনার আর্মিতে বাংলাদেশের থেকে যে কথাটা অনেকভাবে আপনাদের আলোচনার স্ট্যান্ড হয়ে যায়, আমি বাংলাদেশে গেলে কি হবে এটা পরে জানি, সেরা পরে দেখা যাবে। কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে এটা পরিষ্কার কথা বলছে, যেখানে জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করছে, সেই রিপোর্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে রেফার করা দরকার। এখন আমি এই আলোচনার মধ্যে থেকে আমি বলবো আপনারা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেন যে ইউনূসকে যেন আমরা বলি, যেহেতু আপনার চারপাশে আপনার হাত পা বাঁধা, আপনি নিজেও আপনার নিউজ এর নূর কবিরের সাথে বলছিলেন যে তাকে রিফর্ম করা হচ্ছে না। কাজে সে একটাই করতে পারে, ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করে মিডিয়াতে বলে দেওয়ার দরকার যে আমরা এই মুহূর্ত থেকে আমরা জাতিসংঘে পাঠিয়ে দিলাম, এই কমিশন রিপোর্ট আসছে, এটার উপরে ভিত্তি করে এখানে ভারতের বিরুদ্ধে এবং দেশে দুটার বিরুদ্ধে মামলা করা যায়। এটাকে ইন্টারন্যাশনাল করে, যেহেতু ভারতের ইনভলভমেন্ট বেশি, সারাটাই হাসিনা এবং তারা এখনো আওয়ামী লীগ যারা করে আজকে তারা তাদের আনুগত। আপনি দেখছেন যে কিছুদিন আগে যে আমেরিকা যে আপনার দেখেন মিছিল হয়েছে, যে আওয়ামী লীগরা বলছে উই ওয়ান্ট মোদি ঠদি, এসব কত কিছু বলতেছে, উই সাপোর্ট মোদি, উই সাপোর্ট হাসিনা। এইসব বড় কথা না, বাংলাদেশে একটা যুদ্ধ চলতেছে, নীরব যুদ্ধ, এটা প্রতি বিপ্লব চলছে। ধন্যবাদ। ওকে, জেনারেল হাসান নাসির, আপনাকে আপনি এইমাত্র মামুন ভাই একটা কথা বলছেন, নুরেমবার্গ ট্রায়ালের উনি একটা রেফারেন্স দিয়েছে। সবাই বলেছে আমরা হিটলারের অর্ডারে এই কাজগুলো করেছি, কিন্তু সবাই বলেছে যে মানবতা বিরোধী কাজ একটা অর্ডার যারা ইমপ্লিমেন্ট করেছে দে উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। তাদের ভিতরে জেনারেল আইকম্যানও আড়ালে থাকতে পারে না, রোমেলো আড়ালে থাকতে পারে না, সবাইকে তাদেরকে টেনে নিয়ে আসছে। এখন আপনি কি কর্নেল রানার এই মন্তব্য, উনি যেটা বলেছে যে সেনাপ্রধান হিসেবে তার একটা দায়িত্ব আছে আর্মির গুডউইলকে রক্ষা করা, আর্মিকে ইউনাইটেড রাখা, আর্মির যেন বাইরের বদনাম যাতে না হয় ইনট্যাক্ট রাখার জন্য, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঠিক রাখার জন্য তার কিছু লিমিটেশন আছে, এইগুলো করার ক্ষেত্রে কি এটা আপনার কাছে লজিক্যাল মনে হয় যে যারা অন্যায় করেছে, মানবতা বিরোধী অন্যায় কাজের সাথে সরাসরি জড়িত, চুরির সাথে জড়িত, ভায়োলেন্টলি অ্যাক্ট করার সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কি জেনারেল ওয়াকারের? অবশ্যই না। সত্যিকার অর্থেই আমি মামুন ভাইয়ের সাথে ওই পয়েন্টের কন্টিনিউশনে বলবো, সেনাবাহিনীতেও একটা আইন আছে, আর্মি অ্যাক্টে, লফুল কমান্ড। আমাকে যখন আমার সিনিয়র আদেশ দিবে, এটা যদি লফুল না হয় আমি এটা ডিসওবে করার অধিকার রাখি। সুতরাং নুরেমবার্গ ওইটা তো অনেক দূরের কথা, আমাদের দেশের আইনে তো অলরেডি এটা আছে যে আমার প্রতি আমার সিনিয়র যদি কোনো অবৈধ আদেশ দেয়, অনৈতিক আদেশ দেয়, হিউম্যান রাইটস ভায়োলেশন তো অবশ্যই আছে, এগুলো কোনো অবস্থাতে আমি মানতে বাধ্য না। এটা হচ্ছে প্রথম কথা। আর আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং একই বিষয়ে আমি কিন্তু এই দেশে থেকে বলতে পারেন যুদ্ধ করছি, এবং আমার সাথে একটা বিরাট একটা গোষ্ঠী আছে যারা একই কথা বলছে যে আমরা সেনাবাহিনীর, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আমরা সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করছি। কেন? আমরা চাচ্ছি যে সেনাবাহিনীতে যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে হত্যা, গুম, খুন এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাদেরকে বিচারের আওতায় ছেড়ে দেওয়া হোক। এই একটা বিষয় হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধগুলো সেনা আইনে ট্রাই করার কোনো সুযোগ নাই। অবশ্যই এদেরকে আইসিটিতে, যেটাতে অলরেডি প্রভিশন আছে, এবং সেখানে অন্যান্য সবার গুম খুনের সাথে কোনো না কোনো ভাবে সেনা অফিসাররা জড়িত হয়েছে। কোথায়? যখন তারা র্যাবে ছিল, ডিজিএফআই তে ছিল, এনএসআই তে ছিল, এই প্রতিষ্ঠানে কাজ করার সময়, সেই পরিপ্রেক্ষিতে অলরেডি আইসিটিতে ওই ধরনের মামলা চলছে। তো অটোমেটিক সেনাবাহিনীর সম্মান বা সশস্ত্র বাহিনীর সম্মান সব থেকে বেশি রক্ষা হতো যদি সাথে সাথে এই অপরাধীগুলোকে চিহ্নিত করে তাদেরকে আলাদা করে হ্যান্ড ওভার করে দেওয়া যেত। তাহলে কিন্তু বলা যেত যে আমরা সেনাবাহিনী চাই নিজেদেরকে স্বচ্ছ রাখতে, প্রশ্নের ঊর্ধ্বে রাখতে, কোনো বিতর্কের ইয়েতে থাকতে চাই না আমরা। সেটাই হতো সম্মান রক্ষা। আমি সোহেলের সাথে এই বিষয়ে আমি একটা দ্বিমত। ঐক্যবদ্ধ তখনই থাকবে যখন আমি সবাইকে
একটা নীতি নৈতিকতার উপরে ঐক্যবদ্ধ রাখবো। অনৈতিকতা আর নীতি একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারে না। এটা সবসময় দুইটা অপোজিট জিনিস। আমি হয় নীতির সাথে একমত থাকবো, নাইলে অনৈতিকতার সাথে একমত থাকবো। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যারা অনৈতিকতার পথ বেছে নিয়েছিল তাদেরকে বের করে দিলেই সেনাবাহিনী আবার শুদ্ধ হবে। এবং আমরা যেটা হিসাব দেখতেছি 0.1%, আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, 0.1 or 0.1% হচ্ছে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত। তো বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে এই অফিসার গুলো না থাকলে কিছু আসে যাবে না, এবং এদেরকে দ্রুত হ্যান্ড ওভার করলে সশস্ত্র বাহিনীর সম্মান আরো বাড়বে, যে না এই অপরাধের সাথে সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল, অ্যাজ ইনস্টিটিউশন জড়িত না। এখন যে রিপোর্টটা জাতিসংঘের থেকে বের হয়েছে এটার কিন্তু অনেক এফেক্ট আছে। আমরা যদিও বলছি যে যারা র্যাবে চাকরি করেছে, ডিজিএফআই চাকরি করেছে, তারা ইউএন মিশনে যেতে পারবে না। এমনও হতে পারে যে এই অথরিটি বা সশস্ত্র বাহিনী প্রধানরা যদি এদেরকে প্রোটেক্ট করে, তখন কিন্তু বাহিনী আজ এ হোল সম্পৃক্ত হয়ে যাবে এই অপরাধের সাথে। যে অপরাধ করেছে ABCDEFG, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে বাহিনী প্রধান, তার মানে বাহিনী অ্যাজ এ হোল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনে অভ্যস্ত। আমাদের এই মেসেজটা সশস্ত্র বাহিনীর সব পর্যায়ে এটা সিরিয়াসলি নিতে হবে। সৈনিক বলি, অফিসার বলি, সবাইকে এটা বুঝতে হবে যে এখন কিন্তু যদি তাদেরকে প্রোটেক্ট করা হয় অপরাধীদের, তাহলে প্রতিষ্ঠান অ্যাজ এ হোল কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের দায় মানে অভিযুক্ত হয়ে যেতে পারে, এবং সেটার প্রতিফল কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদেরকে সাফার করতে হবে। এই যেটা বললাম জাতিসংঘ মিশন, ওখান থেকে টাকা পয়সা আমরা হারাবো সেটা বিষয় না, একটা আন্তর্জাতিক একটা অসম্মান যেটা, ওইটা পুনরুদ্ধার করতে তো আরো 50 বছর লাগবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যদি একবার বাতিল হয় সেটা কিন্তু আর আমরা নিতে পারবো না, পাশের দেশ নিয়ে নিবে সাথে সাথে, যেভাবে গার্মেন্টস বা অন্যান্য ব্যবসা বাণিজ্য আমাদের থেকে নিয়ে নিচ্ছে। জেনারেল নাসির, একটা এটা রিউমার বলবো না, সার্বিকভাবে পরিস্থিতিটা এমন, তারা এভাবে এখন মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে ধীরে ধীরে আলোচনাটা বেরিয়ে আসছে। সেটা হচ্ছে জেনারেল ওয়াকার একটা কাজ করছে, এই গুমের সাথে জড়িত যারা, তাদের সবার আত্মীয় স্বজনদের এবং তাদেরকে ডেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে, তারা যেন আন্তর্জাতিক মিডিয়ায় মুখ না খুলে। তাদের কি সমস্যা আছে এটা সে টেক কেয়ার করবে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে যে এগুলো নিয়ে যেন কোথায় আর আলাপ আলোচনা না করে। এ ধরনের কথা আমার কাছে 2 জন গুম হয়েছে, 2 জন ব্যক্তি, আমি নাম বলবো না কারণ তারা ভবিষ্যতে আমার সাথে টক শোতে আসবে, তাদেরকে বলেছে কারোর সাথে যেন কথা না বলি। এই ব্যবহারটা কি আপনার মনে হয় যে মোরালি এ ধরনের বিহেভিয়ার জেনারেল ওয়াকারের কাছ থেকে মানুষ আশা করে? এটাও আমি শুধু জেনারেল ওয়াকার যে করছে তা না, এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত এই নেটওয়ার্কটার মধ্যে সার্ভিং এবং রিটায়ার্ড অনেকেই আছে। এবং আমার এটার জন্য আমার কিন্তু আরেকটা আন্দোলন হচ্ছে যে সেনাবাহিনীকে বিজনেস থেকে গুটিয়ে আনতে হবে। এই বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের কারণে আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো সশস্ত্র বাহিনীর প্রধান বা তাদের বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে এই ধরনের ব্ল্যাক মানি আছে। এই তরফ থেকে আর্ন করা যে টাকাটা, এই টাকাটা তো আমি মনে করি যে বাহিনীর জন্য এটা ব্ল্যাক মানি। এই ব্ল্যাক মানিটা থাকার কারণে কিন্তু অফার করতে পারছে। আমরা বুঝতেছি অনেককেই চুপ করানো হয়েছে, এবং ব্রিগেডিয়ার আজমির নামেও অনেকে কথা বলে যে তাকেও অফার করেছে। ইভেন কর্নেল হাসিনকে বলা হয়েছে যে আপনার প্যাকেজ রেডি, আপনি নিতে পারেন। এই প্যাকেজটা আসছে কোত্থেকে? এটা তো প্রধান উপদেষ্টা মানে ডিফেন্স মিনিস্টার হিসেবে উনি অনুমোদন না দেওয়ার আগে বাহিনী প্রধান কি করে বলে যে আপনার প্যাকেজ রেডি? এটা তো তার পেপারটা মিনিস্টার অফ ডিফেন্স হয়ে প্রতিরক্ষা মন্ত্রী অ্যাপ্রুভাল দিবে, সরকার প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিবে যে তার বরখাস্তকে অবসর করা হলো বা তাকে পরবর্তী পদে পদোন্নতি দেওয়া হলো। অল দিস ইজ এ লং প্রসিজিওর। কিন্তু আমি দেখতেছি যে অফিসারকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে আপনি আসেন, কি চান, কি লাগবে। এই যে ক্যাপ্টেন মেজর তানভীরের ওয়াইফকে বলা হয়েছে আপনাকে কি সাহায্য দরকার বলেন, আমি দিচ্ছি। তো এই ইনস্ট্যান্টলি এই টাকাগুলো কোত্থেকে আসছে? এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, হোটেল, রিসোর্ট, এগুলোর থেকে আসতেছে। এইগুলো যদি না থাকে তখন কিন্তু আর তানভীর যার ডেড বডি পাওয়া যায় নাই বিডিআর হত্যায়।
শুধু তাই না, এ ধরনের অনেক আফসারকে জেনারেল ওয়াকারের অফিস থেকে সরাসরি কল করে বলা হয়েছে আপনার জন্য এইটা রেডি, আপনার জন্য ওইটা রেডি, আপনি আসেন কথা বলেন, এ ধরনের কথা বলা হতে হয়েছে। পারে, এটা এখন- অসম্ভব কিছু না। অফিস বলতে মানে সেনা সদর। জি, আমি আপনার সাথে একমত। আচ্ছা, তো এটা যদি করে তাইলে মানে শুধু আপনি, আমি, ডক্টর শওকত, কর্নেল রানা, তারা না, অনেকে যারা ব্যাখ্যা করার চেষ্টা করে যে জেনারেল ওয়াকার ভালো মনের মানুষ, তার দ্বারা কোনো অপরাধ করা সম্ভব না, সে ধরনের অনিয়মের সাথে জড়িত না, তাইলে এটা কি সর্ষে খেতে একটা ভূত দাঁড়াইলো না তাইলে? না না, সে তো একটা দুষ্ট চক্রের ইয়েতে পড়ে গেছে। আমি যেটা বলতেছি যে সে এমন একটা পর্যায়ে গেছে বিকজ অফ হিজ মানে বৈবাহিক সম্পর্কের কারণে দুষ্ট চক্রের হাতে পড়ে গেছে সে, এবং সে কৃতজ্ঞ বিকজ সে এই অবস্থানে আসছে তো ওই সম্পর্কের কারণে। এখন তো তাদের প্রতি কৃতজ্ঞতা তার দেখাতেই হবে, যতটুকু সম্ভব সে চেষ্টা করবে, ওকে, বা সে চেষ্টা করলেও এখন বেরোতে পারছে না। আরেকটা কথা, এই প্রসঙ্গটা টেনে আজকের আলোচনা আমি শেষ করব। অনেকে বলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আড়ালে একটা শ্যাডো গভর্নমেন্ট ওয়াকার পরিচালনা করে, যেটা থেকে সে চেষ্টা করে হাসিনাকে আড়াল করার জন্য, সেটার থেকে সে চেষ্টা করে আয়নাঘরের অস্তিত্বকে আড়াল করার জন্য, যেটার থেকে সে চেষ্টা করে বিডিআর হত্যাকাণ্ডের যাতে বিচার না হয় এটাকে আড়াল করার জন্য। সে কি শুধু ভারতের অস্তিত্বকে বা ভারতের কল্যাণকে সে লুকাতে চাচ্ছে, নাকি সে তার নিজের ল্যাজ বাঁচাতে চাচ্ছে? আপনার কি মনে হয়? এই যে আমরা যেটা দেখলাম আপনার এই 5ই আগস্টের পরপরই ডিজিএফআই এর এই যে এখন যে আমি বললাম ফাইজুর, মেজর জেনারেল ফাইজুর, সে কিন্তু ডিজিএফআই এর দায়িত্ব নিয়েছিল, এবং সে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই নাকি যেটা আমরা শুনতেছি এই আয়নাঘরের টেম্পারিংটা হয়েছে, আলামত নষ্ট করা, এটা তো রীতিমতন অপরাধ। আমি যদি নিরপরাধ হয়ে থাকি তাহলে কিন্তু, আমি যদি গুম খুনের সাথে সম্পৃক্ত না হই তাহলে আমি এখন কিন্তু সম্পৃক্ত হয়ে গেলাম আলামত নষ্ট করে, এটা সবাইকে বুঝতে হবে। আমি যদি ওইভাবে ওটাকে রেখে দিতাম তাহলে আমাদের প্রিডিসিসরদের উপরে এটা চলে যেত, যে আমার আগে যারা ছিল তারা আয়নাঘর করেছে, কনস্ট্রাক্ট করেছে, তারা এটার মধ্যে বন্দিকে এনে রাখছে, এটাকে মেনটেন করছে, এটার সাথে আমি নতুন ডিজিএফআই আমার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু এখন যে ওই ঘরের ছোট ঘরকে বড় করতেছে, কালো কাঁচ ভেঙে ক্লিয়ার গ্লাস লাগাচ্ছে, বাথরুম বসাচ্ছে, টয়লেট বসাচ্ছে, মানে কমোড বসাচ্ছে, এই ধরনের কার্যক্রম, ফ্যান লাগাচ্ছে, এগুলোতে কোন অবস্থাতেই মানে এটা নৈতিক হিসেবে ধরা যাবে না। এটা টেম্পারিং দি মানে আলামত নষ্টের একটা দায়ে তারা অভিযুক্ত হয়ে যাচ্ছে যারা এটার সাথে মানে সম্পৃক্ত। আপনি এটার সাথে এই যে যেগুলো করছে এখন, আলামত গুলো যে নষ্ট করছে ডিজিএফআই এর ওখানে ক্যান্টনমেন্টের ভিতরে, আপনার কি মনে হয় এগুলো ওয়াকারের ডিরেকশনের বাইরে হচ্ছে, নাকি আপনি মনে করেন ডিজিএফআই নিজের থেকে করছে? না না, আপনি যেটা এর আগে বলেছেন যে একটা ডিপ স্টেট কাজ করতেছে এখানে, সেখানে ওয়াকারকে প্রয়োজন মতো ওয়াকারকে ব্যবহার করা হচ্ছে, প্রয়োজন মতো ডিজিএফআই কে ব্যবহার করা হচ্ছে, কোথাও ডিজিএনএসআই কে, কোথাও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে, যেখানে যেটা প্রয়োজন তার নাম ব্যবহার করে কাজ করা হচ্ছে। এই জিনিসগুলা একটা পিকুলিয়ার জিনিস কাজ করছে সরকারের ভিতরে। আমার মনে হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি, যে একটা ডিপ স্টেট ভেরি অ্যাক্টিভলি কাজ করছে, যেটা নিয়ন্ত্রিত। আমরা যদি একটু আশাবাদ দেখাতে চাই, আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনাকে শেষ প্রশ্ন করি, এই ক্ষেত্রে জেনারেল ওয়াকার কি নিজেকে একটু ক্লিন ইমেজ তৈরি করার জন্য সে এবং অন্য দুই বাহিনীর প্রধান জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে তাদের পুরানো ব্যর্থতা স্বীকার করে যদি বলে যে উই আর হিয়ার টু সাপোর্ট ইউ রিগার্ডলেস of the past, of our past, whatever we did in the past, at this time we want to come clean. আসুন আমরা স্যার নিঃশর্তভাবে আপনার পাশে দাঁড়াচ্ছি, আসুন আমরা দেশটাকে গড়ি। উনি কি এই কাজটা করতে পারে? উনি কি বলতে পারে যে আর্মিতে যারা যারা ডিরেক্টলি ইনভলভ আছে অ্যাট্রোসিটির সাথে, তাদেরকে আমরা হ্যান্ড ওভার করছি,
পিছন থেকে আর কলকাঠি নাড়ানোর দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া হবে প্রত্যেকদিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরোপুরি দায়িত্ব ডক্টর ইউনূসকে বুঝিয়ে দিল, তার আশেপাশে যত ফেউ লাগিয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে এটা দেখার জন্য জেনারেল হাফিজকে বসিয়েছে, জেনারেল ফেরদৌসকে বসিয়েছে। এই লোকগুলাকে সরিয়ে ওনার পছন্দ মতো লোকজনদেরকে দিয়ে জেনারেল ওয়াকার কি দাঁড়িয়ে এসে বলতে পারে না যে উই আর নট গোইং টু পুশ ইউ টেক এনিওয়ান অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট? উনি কি এই কাজটা করতে পারে কিনা? অবশ্যই ডক্টর জ্যাকব মিল্টন আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কেন আসলেও এই আড়াল করার চেষ্টা করেছেন। তিনি জড়িত নয়, তিনি যারা জড়িত ছিলেন তাদেরকে বাঁচাইতে চান, তাদেরকে তিনি এই হাসিনার চাইতে আরও কম অপরাধী বানাইতে চান, হাসিনার অপরাধকেও তিনি কমিয়ে দিতে চান, যার কারণেই মূলত আয়নাগরের যে প্রকৃত অস্তিত্ব, প্রকৃত যে দৃশ্য সেগুলো তিনি আড়াল করেছেন। আর আড়াল যে করেছেন এগুলো স্পষ্ট এখন, কারণ যারা এখানে ছিলেন তারা নিজেরাই বলতেছে এগুলো সংস্কার করা হয়েছে, এগুলোকে পরিবর্তন করা হয়েছে, প্রকৃত আয়নাগর দেখানো হয়নি, বরং রুমগুলোকে বড় করা হয়েছে এবং কিছু এদিক সেদিক করা হয়েছে। তো এটা স্পষ্ট, তো এটা সেনাপ্রধানের মাধ্যমে হয়েছে, গোয়েন্দা সেনাপ্রধানের ছাড়া তো আর এটা সম্ভব না। তো এজন্য সেনাপ্রধানের অবশ্যই জবাবদিহিতা করা দরকার, তার জবাবদিহিতা চাওয়া দরকার কেন তিনি এই কাজটি করলেন।